আসসালামু আলাইকুম বন্ধুগণ, অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা আমাদের প্রথম ক্লাসে যারা আছো বা যারা পরে জয়েন করবা সবার জন্যই। আশা করি তোমার এইচএসসি জীবনটা সুন্দর কাটুক। তবে অনেস্টলি স্পিকিং, আমাদের এইচএসসির পড়াশোনাটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আসলে সুখের কাটার জন্য না, সেটা তোমাকে প্যারা দেওয়ার জন্য। ওকে, নাও লার্ন সামথিং, যে কিছু প্যারা আছে যেটা আমাদেরকে গড়ে, আর কিছু প্যারা আছে যেটা আমাদেরকে ভেঙে চুরে ফেলে। সো ডেফিনেটলি দ্যাট ওয়াজ ডিজাইন্ড ফর ব্রেক ইউ ডাউন টোটালি টু দ্য গ্রাউন্ড। বাট এখানে তো কিছু মানুষজন থাকবে নিশ্চয়ই যারা আসলে ওই শোকটাকে শক্তিতে পরিণত করে উঠে দাঁড়াইতে পারবে। অ্যান্ড আই ডু হোপ অ্যান্ড প্রে সো দ্যাট ইউ আর ওয়ান অফ দ্য ভেরি ফিউ গাইজ যারা ওই জিনিসটা পারবা। বাট ট্রাস্ট মি, দুর্গমগিরি কান্তার মরু মানে বুঝো, মানে মানে অনেক কঠিন পথ, দুর্গমগিরি। যে গিরিপথ দিয়ে আমরা যাব সেটা কিন্তু অনেক দুর্গম, মানে যাওয়া যায় না সহজে। তো তোমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি একজন সফলকাম মানুষ হবা। সো লেগে থাকতে হবে, সহজ কথা হচ্ছে এটা। এবং এটা মানতে হবে যে এই পথ আজকে তুমিই প্রথম পাড়ি দিচ্ছ তা না, ঠিক আছে? গত বহু বছর ধরে বহু মানুষ পাড়ি দিচ্ছে, তোমাকে জাস্ট ধৈর্য ধরে লেগে থাকতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। সো ওয়াই মি, তার কারণ পাবা, হয়তোবা আজকে রাতে পাইতে পারো, আগামীকালকে রাতেও পাইতে পারো। তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, কারণ তোমাদের প্রচুর প্রশ্ন আসতেছে আমার কাছে ইনবক্সে, যে ভাইয়া কেন দ্বিতীয় পত্র দিয়েই শুরু করলেন? এই যে এই অধ্যায়টা পরিবেশ রসায়ন, এটা কিন্তু দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার, জানো মনে হয় তোমরা অনেকে, আমি তো বলছি। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। সো সবার একটা প্রশ্ন মনে জায়গাটা স্বাভাবিক, যে ভাই প্রথম পত্র কেন না? সো কেন যে না সেটা নিয়ে আমি কথা বলবো, সবাইকে জানাই দিব। সো তোমরা এই যে আমার উপরে ট্রাস্ট করছো, এই ট্রাস্টটা জারি রাখতে হবে। হ্যাঁ, সো মাঝপথে ছেড়ে দিলে হবে না, যে হাল ছেড়ে দিলাম। চলো বিসমিল্লাহ করি। তাহলে আজকে কি কি দেখতে হবে? আজকে অনেক কিছু নিয়ে আসছি আমি স্লাইডে, যদি সময় না কুলায়, কারণ এই যে প্রথমে একটু গল্প করলাম, আরও কিছুক্ষণ গল্প আছে হ্যাঁ এই অধ্যায়টা নিয়ে। সো এই গল্প টল্প করতে যায় হয়তো ভাই সব কিছু পড়া হবে না, টেনশন নাই, পরের দিন দেখবো ইনশাল্লাহ। সো আজকে দেখতে হবে তাপগতিবিদ্যা কি জিনিস। তোমরা কি নাম শুনছো তাপগতিবিদ্যা? ইংরেজিতে এটাকে কি বলে বলেন? বাহ, থার্মো মানে বুঝো তো তাপ সম্পর্কিত, থার্ম। ও অক্ষরটা কখন লাগায়? যখন একাধিক শব্দ কম্বাইন করা লাগে, ওই যে সন্ধি করা লাগে, তখন ইংরেজিতে নর্মালি ও লাগায়। তোমরা শুনছো না ফিজিওলজি, তারপরে সাইকোলজি, ওই সব জায়গায় দেখবে একটা ও আছে মাঝখানে। হ্যাঁ, ও মানে হচ্ছে কানেক্ট করে আর কি। সো থার্মোডায়নামিক্স, ডায়নামিক্স মানে বুঝো তো, হ্যাঁ MICS, ডায়নামিক মানে হচ্ছে গতিশীল, ডায়নামিক। ওটাকে যখন প্লুরাল বানাই ডায়নামিক্স বলি, তখন আমরা বলি হচ্ছে গতিবিদ্যা, গতি সম্পর্কিত বিদ্যা আর কি। সো কি জিনিস আসতেছি, তারপরে আসো গ্যাস বা গ্যাসের চলক সমূহ। চলকের ইংরেজি তো বুঝতেই পারতেছো, ভেরিয়েবল। কার মাইকে সাউন্ড করে? ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলতে হবে। একক রূপান্তর দেখতে হবে। এইটা হচ্ছে আজকের লেকচারের, তোমার নেটওয়ার্কের সমস্যা তাহলে। আচ্ছা, সো একক রূপান্তর হচ্ছে এই অধ্যায়ের শুধু না, পুরো কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আজকের ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। একক রূপান্তর, বিকজ ফিজিক্সে একটা বিশেষ পদ্ধতির একক আমরা ব্যবহার করি। বলেন তো কোন পদ্ধতি? এইটা আর কখনো বলা যাবে না। এসআই কোনো এককের নাম না, এসআই একটা পদ্ধতির নাম, বুঝেছো? এককের পদ্ধতি। এইখানে তোমার দৈর্ঘ্যের একক আছে, স্মরণের একক আছে, তাই না? তো ভরের একক আছে। একক এগুলা কোনো এককই না। একক হচ্ছে কোনটা জানো? কেজি একটা একক, মিটার একটা একক। এই এককগুলা সব একসাথে করলে একটা পদ্ধতি দাঁড়ায়। আমার কথা মনে হয় বোঝা নাই। ফিজিক্সে যেহেতু ফিজিসিস্টরা ফিক্স করে নিছে যে আমরা এসআই পদ্ধতিতে কাজ করব, কেমিস্ট্রির ক্ষেত্রে না কোনো ফিক্সড পদ্ধতি নাই। তার মানে কিছু অঙ্ক তোমার করা লাগবে এসআই পদ্ধতিতে, কিছু অঙ্ক তোমাকে বাধ্য হয়ে এসআই পদ্ধতি থেকে দূরে যেতে হবে, এসআইতে করলেই বরং ঝামেলা। সো তাহলে কোন অঙ্ক যে কোন আবার কিছু অঙ্ক আছে এসআই ছাড়া করাই যাবে না, অসম্ভব ব্যাপার। তো কোন অঙ্ক যে কোন পদ্ধতিতে করা লাগবে, না করলে হবে না, বা কোন পদ্ধতি অনুসরণ করলে যে স্মার্টলি হ্যান্ডেল করা যাবে, অঙ্কটা তাড়াতাড়ি করে ফেলা যাবে ঝামেলা ছাড়া,
সেই জিনিসগুলো বোঝার জন্য এই একক রূপান্তর অংশটা মারাত্মক জরুরি, ভয়াবহ রকমের জরুরি, ঠিক আছে? এবং এইটা তোমার যে শুধু কেমিস্ট্রিতে চোখ খুলে দিবে তা না, এটা তোমার আসলে যেখানে যাও, ফিজিক্সে যাও, ম্যাথে যাও, যা করো তোমার মানে একটা অন্য রকমের ব্যাপার আর কি। ওকে, আর লাস্টে হচ্ছে পড়তে হবে বয়েলের সূত্র। আমি জানি না বয়েলের সূত্রটা আজকে দেখতে পারবো কিনা, না দেখতে পারলেও প্যারা নাই, আগামী দিন শুরু করলেই সুন্দর হয় মনে হয়। সো চলেন শুরু করি তাপগতিবিদ্যা দিয়ে। তার আগে অধ্যায় নিয়ে একটু কথাবার্তা বলি যে এই অধ্যায়ে আছেটা কি কি। এই যে অধ্যায়ের পর্যালোচনা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, অধ্যায়ের অধিকাংশ অংশ জুড়ে যেটা আছে, আচ্ছা সেটাকে আমি একটু যদি বাক্স করে আঁকি, এই যে অধ্যায়ের মোস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে গ্যাস ডায়নামিক্স। গ্যাস ডায়নামিক্স মানে গ্যাস নিয়ে কথাবার্তা হবে। ওই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, নাম শুনছো তোমরা এগুলো? শোন নাই মনে হয়, জি জি হালকা পাতলা শুনতে পারো। সো তারপরে গ্যাসের গতিবিদ্যা, গতিতত্ত্ব কাকে বলে, হ্যাঁ, তারপরে গ্যাসের গতিশক্তি কি জিনিস, গ্যাস চাপ দিলে কি হবে, ফাড়ায় ফেলতে চাইলে আমাদের কি হবে, বিস্ফোরণ হইতে গেলে কি হবে, এই টাইপের মানে গ্যাস নিয়ে কথাবার্তা। তারপরে ধরো এই যে আমার এইখানে এসি চলতেছে, তোমরা খেয়াল করছো যে এসি বা রেফ্রিজারেটর এরা কি করে, মূলত তোমার রুমটাকে ঠান্ডা করে দেয়। সো তোমরা কি শুনছো যে গ্যাসের মানে সরি ফ্রিজের ক্ষেত্রে বা এসির ক্ষেত্রে প্রায় আব্বু আম্মু আলোচনা করে এসির গ্যাস বাইরে হয়ে গেছি, বা ফ্রিজের গ্যাস চার্জ করা লাগবে, গ্যাস ভরা লাগবে, শুনছো এই কথাগুলো? তো জি ওই পেছনে একটা টাঙ্কি থাকে। হ্যাঁ 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 রাইট, ওইগুলোর পিছনে কি জানি একটা টাঙ্কির মতো থাকে, ওর মধ্যে গ্যাস থাকে। সো এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন না, তোমার মনে থাকা উচিত, মনে আসা উচিত যে বাইরে গিয়ে এখানে গ্যাসের কাজটা কি। তুমি ভাবতেছো এখান থেকে গ্যাস ভুরভুর করে বাইরে হইতেছে, এটা গ্যাস বাইরে হইতেছে না, এটা হচ্ছে রুমেরই বাতাসটাকে ও উপর দিয়ে টান দিয়ে নিচে দিয়ে ঠান্ডা করে বের করে দিচ্ছে। সো তাহলে ওর ভিতরে গ্যাসের কাজটা কি, গ্যাস বের হয়ে গেলে আমাদের কি সমস্যা হয়, ওইগুলো নিয়ে আলোচনা, জুল থমসন ইফেক্ট বলে এই জিনিসটাকে। সো এই আলোচনা হচ্ছে মোস্টলি এই অধ্যায়ের, বলতে পারো যে একেবারে 90% আলোচনা হচ্ছে এইটার। তাহলে বাকি আলোচনা কি? বাকি আলোচনা হচ্ছে এই জিনিসটা, এই যে দেখো এই একটা বাক্স আছে আর ওই সাইজের আর একটা বাক্স লাগবে আমার, হয়ে গেল পুরো অধ্যায়টা। সো তাহলে এই বাক্সগুলা কি সেটা একটু শুনে নেই। এই বাক্সটা হচ্ছে তোমার তোমরা নাম শুনছো নাইট্রোজেন চক্র, তারপরে তোমরা নাম শুনছো যে পানির বিওডি, সিওডি, ডিও, 9-10 ছিল, অর্থাৎ পরিবেশ রিলেটেড কিছু ব্যাপার স্যাপার, যে পরিবেশ দূষণ, হ্যাঁ, এই ঘোড়ার ডিমগুলা এইগুলো পড়লে তোমার মনে হবে কি বিজিএস বই পড়তেছো। বিজিএস বইতে এসে কিছু জিনিস ছিল না নাকি, তোমাদের সময় ছিল না জানি না, আমাদের সময় ছিল, যে পরিবেশ দূষিত হয় কি কি করলে, অ্যাসিড বৃষ্টি কি, এই টাইপের হাবা জাবা ঘোড়ার ডিম, বাচ্চাদের জিনিস। তবে এর মধ্যে যে এই যে একটা অংশ আছে ওই বিওডি সিওডি, এই পার্টটা থেকে না ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসে, তবে সেই প্রশ্নের সংখ্যা খুবই কম, মানে ছোট ছোট এমসিকিউ প্রশ্ন আসে আর কি। আর আরেকটা পার্টে কি আছে জানো, এখানে একটা বুলশিট জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা ওই যে তোমাদেরকে একটা নাম বলছিলাম আমি, আরহেনিয়াস মতবাদ, মনে আছে? অ্যাসিড ক্ষারের আলোচনার সময় বলছিলাম আরহেনিয়াস মতবাদ, তারপরে ব্রনস্টেড লাউরি মতবাদ, হ্যাঁ ব্রনস্টেড লাউরি, তারপরে হচ্ছে লুইস মতবাদ, এই জিনিসগুলো বলছিলাম। হ্যাঁ, এখন এই জিনিসগুলো ভয়াবহ গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই জিনিসগুলোকে না আমরা এই অধ্যায়ে পড়বো না, একটু হোল্ড করায় রাখবো যে বাবা এই পার্টটুকু, এই 10%, আর 10ও না, এটা 5%, ওটা হয়তো 5% হবে আর কি। এই দুইটা জিনিস আমরা একটু ধৈর্য ধরে রাখবো। এইটাকে শিখবো হচ্ছে আমরা কোথায়, পরিমাণগত রসায়ন পড়ার পরে একটা অধ্যায় আছে পরিমাণগত রসায়ন, ওইখানে তোমার অ্যাসিড ক্ষার নিয়ে কথা হবে আর জারণ বিজারণ নিয়ে কথা হবে। সো এই যে বিওডি সিওডি ক্যালকুলেশনে পুরোটা হচ্ছে জারণ বিজারণ। তুমি যদি জারণ বিজারণটা আগে শিখে না নাও, এই পুরো জিনিস তোমার মুখস্থ করা লাগবে, মানে এখানকার ম্যাথমেটিক্যাল যে অংশটা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এইবারে আসো এখানে এই যে আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি, লুইস, এইটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, মানে ভয়াবহ গুরুত্বপূর্ণ ব্যাপার, এমন না যে ওইটার মতো ফালতু, এটার মধ্যে মারাত্মক জিনিসপত্র আছে, কিন্তু এই পুরো জিনিসটার খুব সুন্দর আলোচনা আছে হচ্ছে ওই তোমার রাসায়নিক পরিবর্তন নামে একটা চ্যাপ্টার আছে, ওইটা যখন পড়বা প্রথম পত্রে আর কি, রাসায়নিক পরিবর্তন, ওইটা পড়ার পরে তোমাকে আর এইখানে এসে আমার কিছু দেখানোই লাগবে না, ওই একই জিনিস একই কন্টেন্ট বইয়ের মধ্যে দুইবার লেখছে, এইখানে একবার ওইখানে আর একবার। সো এইখানে তুমি হোল্ড করে রাখো, টেনশন নিও না, কয়েকদিন পরে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার যখন হবে তুমি দেখবা যে এই তো ডাইল ভাত, ওই অধ্যায়েরই একটা ছোট্ট অংশ হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা মেইনলি মনোযোগ দিয়ে যেটা শিখবো এখানে সেটা হচ্ছে এই জিনিসটা, গ্যাস ডায়নামিক্স। এখান থেকে ভয়াবহ রকমের প্রশ্ন আসে পরীক্ষায়, শুধু তাই না, তোমার মৌলিক জ্ঞানের যে কনসেপ্টগুলো কেমিস্ট্রির,
সেটা খুব ক্ল্যারিফাই করা যাবে এই পার্টটা খুব মনোযোগ দিয়ে পড়লে। খুবই মৌলিক একটা অংশ। এবং এই জিনিসটা একটু জেনে রাখো, তোমরা নাম শুনছো যে ফিজিক্যাল কেমিস্ট্রি? জি ভাইয়া। এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট, এর একটা অংশ। সো এইটা পড়ার সময় তোমার নাকে বারবার একটা গন্ধ আসবে। কিসের গন্ধ কও তো? ফিজিক্সের গন্ধ আসবে। তুমি ফিজিক্সের গন্ধ আসবে বেটা। মানে তোর পড়ার সময় মনে হবে কিরে ভাই ফিজিক্স পড়তেছি নাকি, আরিফ ভাই কি আসলে কেমিস্ট্রির লোক না ফিজিক্সের লোক? এটাই মজা। তোমার কাছে যে কেমিস্ট্রি এত কঠিন লাগে, যে বিক্রিয়া সংকেত, ওরে বাবা কি কঠিন, এই জায়গায় কোনো বিক্রিয়া সংকেতই নাই, কিচ্ছু নাই। তুমি পড়বা মনে হবে যে ফিজিক্স পড়তেছো, মজার জিনিস। সো এটা পড়তে যে তোমার যেটা হবে ভয় ভেঙে যাবে। কেমিস্ট্রির উপরে তোমার যে ভয়টা ছিল সেই ভয়টা আর থাকবে না, তুমি দেখবা খুবই আনন্দে আসো আর কি। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমার অধ্যায়ের পর্যালোচনা ছিল। সো আমরা মাথা ঠান্ডা করে এই পার্টটা ভালো করে শিখবো। এই দুইটা পার্ট কোনো ব্যাপার না আসলে। আর যদি তোমাদের লাগে, যদি পাগল হয়ে যাও যে ভাই ওইখানে কি আছে একটু বলেন, তাহলে ওই যে HSC 26-এ যে ক্লাসগুলো নিছিলাম ওই আর্কাইভ তোমাদেরকে দিয়ে দিব, দেখে হাসবা যে দূর বেটা এই ঘোড়ার ডিম পরে, এর কোনো ব্যাপার না। ওকে চলেন বলেন। ভাই আমরা তো দ্বিতীয় পত্র দিয়ে শুরু করছি, কিন্তু কলেজ লাইফে ফার্স্ট ইয়ারে আমাদের প্রথম পত্র পড়া হবে, এক্সাম হবে, তো আমরা কি এখন এটা ভুলে যাব না? না না, এটা এত মৌলিক একটা বিষয়, এটা ভোলার কোনো সুযোগই নেই। মানে পড়ার পরে বুঝবা। আচ্ছা আমাকে একটা কথা বলতো, একটা গ্যাসের পাত্রে যদি চাপ দেই, মানে একটা সিলিন্ডার ভর্তি গ্যাস আছে বা একটা বেলুনে গ্যাস আছে, চাপ দিলে এটা কি হবে বলেন? ছোট হবে না বড় হবে? আয়তন কমবে। আচ্ছা কমলো। এবার আমাকে একটু বল, আমি যদি ওই গ্যাসের বেলুনটাকে বা সিলিন্ডারটাকে তাপ দেই, তাহলে গ্যাসের আয়তন কি হবে বলেন তো? বাড়বে নাকি কমবে? এই অধ্যায়টা না এই কমন সেন্সের জিনিসগুলোর উপরে ভিত্তি করে, এত বেশি মৌলিক কমন সেন্সের জিনিস। এখন যেটাকে তুই নর্মালি ভাবতেছিস হ্যাঁ তাপ দিলে তো আয়তন যে কোনো কিছুর বাড়ে, তাহলে গ্যাসেরও বাড়বে, ওইটাকে যে ফিজিক্সের ভাষায় ব্যাখ্যা করে কিভাবে, এই অধ্যায় না তোকে ওই জিনিসটা শিখাবে। একেবারে খুবই মৌলিক আলোচনা, যে এত গভীরে তো ভাবি নাই। নর্মালি চিন্তা করতাম আগে তাপ দিলে আয়তন বাড়বে, কিন্তু কেন যে আসলে আয়তনটা বাড়ে তার ফিজিক্সের ব্যাখ্যাটা কি, সেই জিনিসটা আমরা এখানে শিখবো। সো এই অধ্যায় ভুলে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার শোনো, তোমরা যারা আমার আশেপাশে আছো তারা এই কনসেপ্ট থেকে পুরো বাইরে চলে আসো। শিখলাম 2 মাস পরে না ভুলে গেলাম, এই ছাগলামির কথাবার্তা বলাই যাবে না, ঠিক আছে? আর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। শেষ করে তোমার কলেজ শুরুর আগেই কিন্তু আমরা প্রথম পত্র আবার ধরে ফেলবো, ওই যে গুণগত রসায়ন। বুঝতে পারছেন কি আপনারা? সো ভয় পাওয়ার কিছু নাই যে ভাই কলেজে চলতেছে ফার্স্ট পেপার, আপনি পড়াচ্ছেন সেকেন্ড পেপার। আমার সেকেন্ড পেপারের এই অধ্যায়টা শেষ করে আমি ফার্স্ট পেপার অলরেডি শুরু করে দিব ততদিনে, ঠিক আছে? আর আমার টার্গেট হচ্ছে কলেজ শুরুর আগে তোমার এই 2টা চ্যাপ্টারের 2টা পার্টের 2টা অধ্যায় শেষ করে তারপরে কলেজে পাঠানো। দেখা যাক ইনশাল্লাহ কতদূর করা যায়। সো এনিওয়ে আসেন, তাপগতিবিদ্যা। না না, পরীক্ষা এইটা কি? পরীক্ষা কেন নিব? এমনি গল্প গুজব করবো, চা নাস্তা খাবো, তোমার নানার বাড়ি বেড়াতে যাবো, তোমার নানার পিঠের উপরে কি লাভ না কিছু না। আরে বাজে কথা বলবি না, ঠিক আছে? বুঝছ? ছাগলের নাতে কেডা এটা? কে করলো? কেডা? বলদ। এদিকে থার্মোডাইনামিক্স কি, চলেন এটা একটু শিখি। তাপগতিবিদ্যা নাম শুনে তো বুঝতেই পারতেছো, তাপের কারণে কি আসবে বলেন তো? গতির সঞ্চার হবে। তুমি কোথাও তাপ প্রয়োগ করলে সেখানে কি আসবে বলেন? গতির সঞ্চার হবে। সো সেই গতি নিয়ে আলোচনা করব, এটাকেই বলে সোজা কথা ভাই আমার ভাষায় তাপগতিবিদ্যা। সো এখানে থার্মোডাইনামিক্সের ডেফিনেশনটা কি দিছে এটা লাগবে না, জাস্ট জেনে রাখো। থার্মোডাইনামিক্স ইন ফিজিক্স, দেখছেন ফিজিক্সের একটা ব্রাঞ্চ, কেমিস্ট্রিতেও যদিও পড়া হয়। থার্মোডাইনামিক্স ইন ফিজিক্স ইজ আ ব্রাঞ্চ দ্যাট ডিলস উইথ হিট। কি কি নিয়ে কাজ করে? হিট, তাপ দিতে হবে, ওয়ার্ক, কাজ, অ্যান্ড টেম্পারেচার। আমাকে একটু বলেন তো ফিজিক্সের ভাষায় আপনারা কি শিখছেন? কাজ হয় কখন? যখন বল প্রয়োগ করা হয় এবং স্মরণ হবে, দ্যাটস ইট। এখন আপনারা একটু বলেন তো আমাকে, এইখানে আমার একটা গ্যাসের সিলিন্ডার আছে, সিলিন্ডার তো চিনো সবাই, বলেন তো সিলিন্ডারের এই বস্তুটা কি? যে উপরে যে বস্তুটা আঁকছি এটা কি? পিস্টন। আচ্ছা, সো এখন এর মধ্যে কিছু গ্যাস আছে আমার, বুঝলাম। আমাকে একটু বলো, আমি যদি গ্যাসে তাপ দেই, এখানে আমি নিচে একটা মোমবাতি জ্বালাই, এখানে হিট দিতেছি, তাহলে বলেন তো এই গ্যাসটা কি কিছু কাজ করে নাকি করে না? করে। কিভাবে? এই তাপ শক্তির কারণে ওর মধ্যে না একটা আয়তন সম্প্রসারণ ঘটে। এই সম্প্রসারণের ফলে পিস্টনটা কি হয় বলো তো?
কি করতেছে? এই যে বাইরের দিকে বেরোচ্ছে, এই যে বাইরের দিকে বের হলো, এটা তো একটা স্মরণ ঘটলো, তার মানে এখানে একটা কাজ ঘটছে। তোমরা কি সবাই বুঝছো ব্যাপারটা, যে হিটের সাথে কাজটা আসলে কিভাবে সম্পর্কিত? দ্যাটস ইট। সো এইগুলো নিয়ে আলোচনা করব। সো তাইলে কি নিয়ে কাজ করবে? হিট নিয়ে কাজ করবে, কাজ নিয়ে কাজ করবে, টেম্পারেচার নিয়ে কাজ করবে, অ্যান্ড দেয়ার রিলেশন টু এনার্জি। যে শক্তি, আমি কতখানি শক্তি দিলাম, ও কতখানি কাজ করলো, ডেফিনেটলি এখানে কিছুটা লস হবে। রেডিয়েশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার। রেডিয়েশন মানে বুঝো তো বিকিরণ, কারণ আমি যতটুকু হিট দিচ্ছি তার সবটুকু তোর ভিতরে ধরে রাখতে পারতেছে না, কিছু আবার রেডিয়েট করতেছে, ছেড়ে দিচ্ছে, তাই না? এবং সেই সাথে কি ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার। একটা জিনিস ভাবো তো, এই ভিতরে যদি গ্যাস না রেখে যদি আমি লিকুইড রাখতাম, লিকুইড কিছু পানি বা এই টাইপের মধু, সরিষার তেল, কেরোসিন তেল, এইটাতে তাপ দিলেও কি তারাও কি আয়তনে প্রসারিত হইতো না? তো তার মানে ওরাও তো কাজ করতো। তাহলে আমাকে একটু বলেন, কে বেশি কাজ করে, গ্যাস নাকি তরল? গ্যাস। গ্যাসের প্রসারণ বেশি হয়। সো ব্যাপারটা ওইটাই বলছে যে যে ম্যাটার নিয়ে আমরা কাজ করব, যে পদার্থটাকে নিয়ে কাজ করব, তার ফিজিক্যাল যে প্রপার্টি, মানে ভৌত দশা যেটাকে বলি আমরা, যে গ্যাস, তরল নাকি কঠিন, তার উপরেও ডিপেন্ড করে কিন্তু এই কাজের পরিমাণটা ভ্যারি করে, চেঞ্জ হয়। সো দ্যাটস ওয়াই আমাদের ফিজিক্যাল প্রপার্টি নিয়েও কথাবার্তা বলতে হবে, যে পদার্থটার ভৌত অবস্থাটা কি আসলে। সো দ্যাটস ইট। এই যে তাপ দিচ্ছ, ওইখানে একটা কাজ হচ্ছে, সেই কাজটাকে আমরা এই যে পিস্টনের মাধ্যমে বাইরে নিয়ে আসতেছি, ওটা দিয়ে চাকা ঘুরাইতেছি, দ্যাটস ইট। স্টিম ইঞ্জিন বলে এটাকে। ওই যে আগেকার রেলগাড়িতে দেখতেন অনেক ধোয়া বাইরিত, ওই জিনিসটা আর কি। সো থার্মোডাইনামিক্স এটা। এখন আসলে একটু মজার পালা, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স নিয়ে বিভিন্ন মানুষজনের সংজ্ঞা। এই লোকের নাম শুনছো? আর্নল্ড সমারফেল্ড। আচ্ছা, না শুনলে শুনে ফেলবা, সমস্যা নেই, বিখ্যাত লোক আর কি। সো উনি কি বলছে দেখো, থার্মোডাইনামিক্স ইজ এ ফানি সাবজেক্ট। কেন ফানি? কারণটা হচ্ছে কি দেখেন, দ্য ফার্স্ট টাইম ইউ গো থ্রু ইট, গো থ্রু মানে পড়া, প্রথমবার এটা যখন পড়ো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট এট অল, মানে তুমি একেবারেই বোঝো না, কি কইছে বুঝি নাই। দ্য সেকেন্ড টাইম ইউ গো থ্রু ইট, ইউ থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট, মানে তোমার মনে হবে যে তুমি বুঝিছো, এক্সেপ্ট ফর ওয়ান অর টু স্মল পয়েন্টস, মানে দুই এক জায়গায় হয়তো বা বুঝবা না, কিন্তু বাকি জায়গাগুলো তোমার মনে হবে যে তুমি বুঝছো। দ্য থার্ড টাইম ইউ গো থ্রু ইট, মানে তৃতীয়বার যখন পড়বা, ইউ নো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, বাট বাই দ্যাট টাইম ইউ আর সো ইউজ টু ইট, ইট ডাজন্ট বদার ইউ এনিমোর, মানে বুঝছো, তৃতীয়বার পড়ার সময় তুমি এবার ক্লিয়ারলি বুঝবা যে তুমি আগে একবারও কিছু বোঝো নাই, কিন্তু তাতে তোমার কিছু হবে না, ইউ ডোন্ট বদার ইট এনিমোর, তুমি বুঝেই গেছো এটা তোমার দিয়ে বোঝা সম্ভব না। সো এইটা হচ্ছে ওনার মতে থার্মোডাইনামিক্সের ডেফিনেশন, যে থার্মোডাইনামিক্স জিনিসটা হচ্ছে এরকম আর কি। সো টেনশনের কিছু নাই, থার্মোডাইনামিক্সের জটিল কঠিন পার্টটা আমাদের এই অধ্যায়ে নাই, খুবই মজার পার্ট আছে, ঠিক আছে? মানে থার্মোডাইনামিক্সের সহজ জায়গা আছে, কঠিন জায়গাও আছে আর কি। সো এখানে আমরা খুবই সহজ জায়গা নিয়েই থাকবো, বাট থার্মোডাইনামিক্সের ডেফিনেশনটা একটু দেখাইলাম আর কি। এবার দেখো, তোমরা এই লোকের নাম এখনো শোনো নাই, ডেভিড গুডস্টাইন, ভার্সিটি ধরে অনেকে ওনার বই পড়বা আর কি। সো ওনার থার্মোডাইনামিক্স নিয়ে যে বইটা আছে, বইটার নাম হচ্ছে স্টেটস অফ ম্যাটার। তো ওই বইয়ের যে ওপেনিং প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের 2-3টা লাইন একটু আমরা একসাথে পড়ি। তোমরা কি ছোট ছোট লেখাগুলো পড়তে পারতেছো গ্রিন বক্সের মধ্যে? আচ্ছা, আমি একটু দেখি বড় করে দেওয়া যায় কিনা। আচ্ছা দাঁড়াও, এই দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে এখন আশা করি। সো বোলজম্যান, এই অধ্যায়ে ওনার নাম বারবার আসবে, বোলজম্যান কনস্ট্যান্ট, উচ্চারণের টিটা সাইলেন্ট থাকবে আর কি, বোলজম্যান এরকম আর কি। সো লুডউইগ বোলজম্যান, হু স্পেন্ট মাচ অফ হিজ লাইফ স্টাডিং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, মানে এই ভদ্রলোক জীবনের অধিকাংশ সময় পার করছে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ে, ডাইড ইন 1906 বাই হিজ ওন হ্যান্ড। ডাই বাই সামওয়ানস ওন হ্যান্ড মানে বুঝো তো। সো লুডউইগ বোলজম্যান যে সারাটা জীবন পার করছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে, 1906 সালে আত্মহত্যা করছে, মানে বুঝো জিনিসটা কি, কতটা প্যারাদায়ক। তারপরে বলতেছে পল আর্নফেস্ট, এই আর এক বিখ্যাত লোক, ক্যারিং অন দ্য ওয়ার্ক, মানে ওই লোকের রেখে যাওয়া কাজ, অসমাপ্ত কাজ ইনি পরে হাল ধরে, ঠিক আছে? পল আর্নফেস্ট, ক্যারিং অন হিজ ওয়ার্ক, ডাইড সিমিলারলি, মানে একইভাবে মরে গেছে 1933 সালে। নাও ইট ইজ আওয়ার টার্ন টু স্টাডি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, মানে তোমরা বোঝো যে একটা বইয়ের শুরুতে কিভাবে ভয় দিচ্ছে, তো আমিও তোমাদেরকে একই কাজই করতেছি।
যে জিনিসটা কিন্তু এত বেশি আনন্দের না কিন্তু আসলে আনন্দের আর কি। কারণ এই যে কঠিন যে ব্যাপারগুলো তোমরা শুনতেছো এই বিভিন্ন বিজ্ঞানীদের কথা, এই কঠিন কঠিন ব্যাপারগুলো আসলে আমাদের সিলেবাসে নাই। মানে আমাদের সিলেবাসে সেই অংশটুকুই আছে যেটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার আর কি। মানে এখানে আসলে ওরকম আহামরি কঠিন কিছু পাবা না এই অধ্যায়ে, বিশেষ করে কেমিস্ট্রিতে। ফিজিক্সে যদি এটা পড়ো, থার্মোডাইনামিক্স অনেক জটিল জিনিস আছে। হ্যাঁ, ওকে, তোমরা সেকেন্ড পেপারে পড়বা মনে হয় ওইটা। সো যাই হোক, তাপগতিবিদ্যার যখন আলোচনা করব তখন আমরা দেখব প্রায় প্রচুর গ্যাসের আলোচনা হবে, প্রচুর গ্যাস নিয়ে কথাবার্তা হবে। এখন আপনারা একটু আমাকে বলেন যে গ্যাসের এত রাজত্ব কেন, তাপগতিবিদ্যায় গ্যাসের রাজত্ব এত বেশি কেন, বলো। তাপ দিলে গ্যাস ভাই গ্যাসের প্রসারণ সবচেয়ে বেশি হয়। রাইট, মানে তাপ দিলে তো প্রসারণ বা তাপ অপসারণ করলে তাপ মানে পদার্থের সংকোচন সব পদার্থেই মোটামুটি ঘটে, বাট গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে। প্রসারিতও বেশি হয়, তাপ অপসারণ করলে সংকোচনও বেশি হয়। তো যেহেতু তার ক্ষেত্রে ঘটনাগুলো বেশি বেশি ঘটে, তরলের ক্ষেত্রে খুবই সামান্য, কঠিনের ক্ষেত্রে তো একেবারে দেখাই যায় না এমন একটা অবস্থা, যার ফলে আমরা গ্যাস নিয়ে মেইনলি কথাবার্তা বলবো, সো দ্যাট আমরা পার্থক্যগুলো ধরতে পারি খুব ইজিলি। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমার আর লেখা লাগলো না কিছু, আশা করি তোমরা বুঝছো। চলেন এবার। সো গ্যাস বা গ্যাসীয় একটা ব্যবস্থা, একটা সিস্টেম। সিস্টেম কারে বলে বুঝো তো? যাকে নিয়ে আলোচনা করতেছি তাকে বলা হচ্ছে সিস্টেম। সো একটা গ্যাসাস সিস্টেমের ভেরিয়েবল কী কী একটু ভাবো। ভেরিয়েবল কাকে বলে আমি একটু বুঝাই বলি। যেই ইস্যু, যেই রাশিগুলোর পরিবর্তন করলে ওই গ্যাসাস সিস্টেমটার পরিবর্তন হয় তাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েবলস। আমার কথা কি বুঝছো? যেমন ধরো একটা ক্লাস কেমন হবে সেটার জন্য, মানে একটা অনলাইন ক্লাসের কথা যদি বলি, তাহলে সেটার জন্য ক্লাসরুমে কি পরিমাণ আলো আছে এটা কি কোনো ফ্যাক্ট, ইস্যু নাকি না, বলো তো? এটা কোনো ইস্যু না। এটা অবশ্যই ইস্যু। অবশ্যই issue। আচ্ছা, ক্লাসরুমের টেম্পারেচার কত আছে আমার এখানে, এটা কি কোনো ইস্যু নাকি না? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি যদি গরমে দরদর করে ঘামতে থাকি বা শীতে যদি ঠান্ডায় কুজুকুজু হয়ে যাই, আমার কিন্তু কথা মুখ দিয়ে বাইরে হবে না, কেউ বোঝে না। আপনি যদি বলে দেন তাহলে তো আপনি ক্লাসে নিতে পারবেন। হ্যাঁ, সেটাই সহজ কথা। তো তার মানে ক্লাসরুমের টেম্পারেচারও কিন্তু একটা ইস্যু। আচ্ছা বলেন তো, আমার পেটে ক্ষুধা লাগছে কিনা, এইটা কোনো ইস্যু কিনা? এইটাও ইস্যু। সো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ভেরিয়েবলস অফ এ ক্লাস কোয়ালিটি। বুঝতে পারছো এবার? তাহলে এবার বলো, তোমার কাছে একটা গ্যাসের কন্টেইনার আছে, একটা পাত্র আছে, এই গ্যাসের বিহেভিয়ার কেমন হবে সেটা কিসের উপর নির্ভর করে একটু ভাবেন তো। পরিবেশের তাপমাত্রা, চাপ, আয়তন। আচ্ছা, গ্যাসে কত প্রেসার দেওয়া আছে তার উপর কি নির্ভর করে নাকি করে না? করে। ভয়াবহ রকমের করে। হাই প্রেসার গ্যাস আর লো প্রেসার গ্যাসের বিহেভিয়ার তো একরকম না আসলে। তাহলে আমরা একটু খাতায় লিখে নেই, গ্যাসের 1 নাম্বার ভেরিয়েবলকে আমরা বলবো প্রেসার। তারপরে আর কি আছে বলেন তো এরকম? টেম্পারেচার। ডেফিনেটলি। আচ্ছা, আমি ভলিউমটাকে লিখতেছি আগে, মানে হ্যাঁ, কারণ আমি অল্প পরিমাণে গ্যাস নিয়ে একটা কাজ করতেছি আর লার্জ অ্যামাউন্ট ওই একই গ্যাস আছে, দুইটা ডিফারেন্ট ইস্যু। তাহলে প্রেসার, ভলিউম, তারপরে আর কি আছে বলেন তো? টেম্পারেচার। বিশাল বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, টেম্পারেচার কত গ্যাসের। আর গ্যাসের পরিমাণ। এই পরিমাণটাকে আমরা বলি হচ্ছে ছোট হাতের এন দিয়ে। ছোট হাতের এন মানে কি জানো, ছিল 9 10-এ শিখছিলা? মোল নাম্বার। সো পরিমাণ বলতে আসলে, পরিমাণ শব্দটা তোমরা এখন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ পরিমাণ একটা সাহিত্যের ভাষা, এটা বিজ্ঞানীদের ভাষা না। বিজ্ঞানের ভাষা হচ্ছে পরিমাণটাকে এক্স্যাক্টলি কিভাবে পরিমাপ করতেছো। ভর দিয়েও পরিমাপ করা যায়, আয়তন দিয়েও পরিমাপ করা যায়। আমার কথাটা মনে হয় বুঝতেছো না তোমরা। মানে ধরো, হ্যাঁ, মানে তুমি পরিমাপটা কিভাবে করতেছো, অনুর সংখ্যা গুণে গুণেও তো আমি পরিমাপ করতে পারি। সো গ্যাসের পরিমাণ বলতে আমরা মূলত মোল নাম্বার বুঝবো, যে ভিতরে কত পিস গ্যাসের অণু ছিল। বুঝেছো? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন আছে? কে জানি কি বললা? কি? পি মানে প্রেসার, গ্যাসের উপরে চাপ কত। ভি মানে গ্যাসের ভলিউম, ভলিউম কত। হ্যাঁ, টি মানে গ্যাসের টেম্পারেচার কত, তাপমাত্রা কত। আর ছোট হাতের এন মানে গ্যাসের ভিতরে কতগুলো অণু আছে, সেই অণুর সংখ্যাটাকে আমরা পিসে না গুনে মোল সংখ্যায় গুনবো আর কি। কারণ পিস সংখ্যা তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ছাড়াই যাবে। সো ওই সংখ্যাটাকে, বড় সংখ্যাকে ছোট করে কিভাবে, মোল নাম্বার এককটা ইউজ করে। মনে আছে নিশ্চয়ই আপনাদের 9 10-এর কথা, বোঝো নাই? ওটাই। সো আমরা এই চারটাকে জেনে রাখবো যে এরা চারজন হচ্ছে গ্যাসের ভেরিয়েবল।
সো এবার এই গ্যাস ভেরিয়েবলগুলোকে যদি আমরা কম্বাইন করি যে একজনের ভাইয়া হুম হচ্ছে গ্যাসটা যে কন্টেইনারে থাকবে ওটা কি কোনো ইফেক্ট ক্রিয়েট করবে না? ওটা হালকা, ওটা লেয়ারটা হালকা পাতলা তেমন কিছু, ওটা যে প্রেসারটা গ্যাস কোন একটা পাত্রে থাকলে সেটা তো হচ্ছে পাত্রের চারিদিকের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করে। এখন যদি হচ্ছে কন্টেইনারের যে হচ্ছে লেয়ারটা আছে ওটা যদি অন্যরকম হয়, মোটা হইলে প্রেসার কম, চিকন হইলে প্রেসার বেশি, এরকম। এই গরু কোথাকার দূর, এগুলা কিছু না। আয় আচ্ছা দেখবো না, আমরা আস্তে আস্তে যাব। দেখো এখন ঘটনা হচ্ছে, ধরো তোমার কাছে একটা গ্যাস আছে, তার প্রেসার যদি তুমি বাড়ায় দাও বা কমায় দাও, তাহলে অন্য ভেরিয়েবলগুলোর উপরে কি ইফেক্ট পড়বে নাকি পড়বে না বলেন তো? পড়বে। পড়বে। তো ওইটা কোনো এক বিজ্ঞানী বেটায় কাজ পাইতেছিল না একদিন, তখন আবিষ্কার করছে যে ফ্যাসার বাড়াই দিলে কি হয়, ফ্যাসার কমাই দিলে কি হয়। সো তখন সে একটা সূত্র পাইছে, ওইটাকে আমরা কি বলি জানো? ওইটাকে বলে বয়েলের সূত্র। অর্থাৎ প্রেসার চেঞ্জ করলে ভলিউমের উপরে কি ইফেক্ট পড়ে তাকে কি বলে, কার সূত্র? বয়েলের সূত্র। সো আমি জাস্ট বয়েল লিখে রাখলাম। এখন ঘটনা হচ্ছে, যখন তুমি এই দুইটা নিয়ে কথাবার্তা বলবা তখন খেয়াল রাখবা বাকি দুইটাকে কনস্ট্যান্ট রাখা লাগবে। মানে বোঝো নাই? তুমি যখন আচ্ছা বলতো আমাকে, আমি যদি প্রেসার বাড়াই তাহলে আয়তন কি হওয়ার কথা? ছোট হয়ে যাওয়ার কথা না? কিন্তু তুই জি ভাইয়া। এমন হইতেই পারে যে প্রেসার বাড়াইলেও আয়তন ছোট হচ্ছে না। তার কারণ কি জানো? ওই নিচে থেকে তোমার এক বন্ধু তাপ দিতেছে, তো তাপ দিলে তো গ্যাসের আয়তন আবার কি হয়, বাড়ে। ওই কাহিনী করা যাবে না, ওই কাহিনী আমরা করতে পারবো পরে। পরে আগে শুরুতে যেটা করব, প্রেসার আর ভলিউম নিয়ে যখন কথা বলবো তখন ওই দুটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে টেম্পারেচার শিফট করতে পারবা না, মোল নাম্বারও চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা এরপরে যখন তুমি গ্যাসের টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশনটা দেখবা, যে টেম্পারেচার বাড়াইলে ভলিউম কিভাবে বাড়ে বা কমে, ওইটাকে আমরা কার সূত্র বলবো জানো? ওইটাকে বলা হচ্ছে চার্লসের সূত্র, চার্লস। সো গেল। তাহলে এই দুইটা নিয়ে যখন আলোচনা করব তখন কনস্ট্যান্ট থাকবে কি জিনিস বলেন তো আমাকে একটু? প্রেসার আর মোল নাম্বার। আচ্ছা তারপরে এবার বলো, যখন তুমি ভলিউম আর মোল নাম্বার নিয়ে কাজ করবা, যে ভলিউমের সাথে মোল নাম্বারের রিলেশনটা কি, এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য না, বোঝার জন্য। সেই জিনিসটাই আমাদের দেশে সবচেয়ে অবহেলিত। বইয়ের মধ্যে ভুলভাল লেখা, পরীক্ষায় প্রশ্ন আসে না, কারণ স্যাররা কিছু বোঝে না, তা কি প্রশ্ন করবে। আচ্ছা যাই হোক, তো এটাকে বলে অ্যাভোগাড্রোর সূত্র। এরপরে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কি, কোনটা কোনটা নিয়ে কাজ বাকি আছে? গ্যাসের প্রকৃতি, প্রেসার আর টেম্পারেচার। সো প্রেসার আর টেম্পারেচার নিয়ে যখন আমরা কাজ করব, ওইটাকে আমরা কি বলবো জানেন? ওইটাকে বলা হচ্ছে গে লুসাকের সূত্র, গে লুসাক। সো এই চারটা মূল সূত্র, এর বাইরে আরো অনেক কিছু রিলেট করা যায়। বুঝতে পারতেছো আমার কথা বন্ধুরা? নাম শুনে ভয় পায় না, মানে মেইনলি এই চারটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি। এর ভিতরে বাইরে আরো অনেক জিনিস আছে, প্রাইমারিলি এই চারটা। তোমার এখনই সব মনে রাখার দরকার নেই, এগুলো অটোমেটিক মনে থাকবে, টেনশন নেই। ওকে, সো চলেন এবার একক রূপান্তর নিয়ে কথাবার্তা বলে ফেলি। প্রথমে আমরা আয়তনের রূপান্তরটা একটু দেখে ফেলি। আমাকে একটু বলো তো, কেমিস্ট্রিতে তোমাদের কি মনে হয় আমরা আয়তনের কোন একক নিয়ে কাজ করব? মানে ফিজিক্সে কোন একক নিয়ে কাজ করতে বলো তো আয়তনের? লিটার, ফিজিক্সে লিটার, সরি ভাই, মিটার কিউব, রাইট। ওটা তো এসআই পদ্ধতিতে, তাই না, আয়তনের একক। সো এখন কেমিস্ট্রিতে কি মনে হয় যে কি একক নিয়ে কাজ করব আয়তনের? প্রেফার কোনটা করব? লিটার। তোমরা কি জানো আমার হাতে এটা কত লিটারের বোতল? এটা আধা লিটার। সো কেমিস্ট্রি ল্যাবে আমরা এরকম ছোট ছোট আয়তন নিয়ে কাজ করি, তো সো এই জন্য আমরা হচ্ছে লিটার এককটাকে বেছে নিছি। আমাকে একটু বলো তো, মিটার কিউব এককটা কি, অনেক বড় নাকি ছোট জানো? অনেক বড় একক। অনেক বড়। কি অফ হয়ে গেছে? না ঠিকই আছে তো। হ্যাঁ শোনো শোনো, মিটার কিউব এককটা কত বড়, কোনো ধারণা আছে তোমাদের কারো? আচ্ছা এটা একটা মজার জিনিস, আমি পরে বলতেছি, আগে লেখো। সো আমরা লিটার নিয়ে কথাবার্তা বলতেছি। এই মাইকটা কার শব্দ করে? এই যে এই ভদ্রলোক, শান্ত রহমান সামথিং। আচ্ছা দেখো, সো 1 লিটার 1 লিটার এটা ইকুয়াল টু, একটু খাতায় লিখে নেন,
কত মিলিলিটার বলো তো, ছোটবেলার জিনিস, কত মিলিলিটার? 1000 মিলিলিটার। এটার মানে কত সেন্টিমিটার কিউব জানো? 1000 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব কথাটাকে একটু ছোট করে আমরা কি বলি জানো? সিসি। কিউবিক সেন্টিমিটার, সিসি। কিউবিকের সি, সেন্টিমিটারের সি, সো আলটিমেটলি সিসি। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন, এই তিনটা জিনিস কিন্তু একই। শান্ত, কলিজা, পাখি, টুনটুনি, ঝুনঝুনি, কি এইটা? শান্ত রহমান, তুমি কোনো রিপ্লাই তো দিচ্ছ না, কোনো কথা বলতেছো না, তাহলে কেন মাইকটা কনস্ট্যান্ট অন করে আছো? ওকে, থ্যাংক ইউ, ডান। আসো এবার, তাহলে তোমরা একটা জিনিস কি বুঝতেছো? যত মিলিলিটার তত সেন্টিমিটার কিউব তত কি বলেন তো? সিসি না? যত মিলিলিটার তত সেন্টিমিটার কিউব তত সিসি। সো এই তিনটা জিনিস দেখলে ঘাবড়া যাওয়ার কিছু নাই, একই আলটিমেটলি। ওকে, সো এরপর আমাকে একটু বলেন এটার মানে কত মিটার কিউব জানো? 1/1000 মিটার কিউব। 1/1000 মিটার কিউব। আর ডবল সাউন্ড আসতেছে কেমন? ডাবল জি ভাইয়া। মোহাম্মদ নূর আহনাফ। এখন ঠিক আছে? কারণ ওকে বের করে দেওয়া হয়েছে। ওকে, সো এখন দেখো এটা হচ্ছে 1/1000 মিটার কিউব। সো তোমরা কি একটা জিনিসের নাম শুনছো, ডেসিমিটার কিউব? ছোটবেলায় দেখছো, ওই ছোটবেলার অঙ্কে থাকতো ডেসিমিটার কিউব। জি। বলেন তো 1 লিটার মানে কত ডেসিমিটার কিউব? 1 ডেসিমিটার কিউব। এই প্রত্যেকটাকে প্রমাণ করে দেখানো যায়, এখন দেখাচ্ছি না, তবে আমি মূল আইডিয়াটা দিয়ে দিই, শোনো। সেটা হচ্ছে এই মিটার কিউবের ব্যাপারটা একটু আগে বোঝো। তোমরা কি জানো 1 মিটার মানে কত ফিট? এটা জানো? এই জিনিসটা তোমাদের ফিজিক্সের অঙ্ক করতে যেয়ে অনেক কাজে লাগবে। 1 মিটার এটার মানে কত ফিট কেউ জানো? 3 ফিট। 3.28 ফিট, মানে 3 ফিটের একটু বেশি। 1 মিটারে 3 ফিট আসলে না, 3 ফিট হইলে ওইটা হচ্ছে তোমার 1 গজ হয়। 3 ফিটে বেসিক্যালি হচ্ছে 1 গজ হয়। আমাকে একটু সময় দাও, আমি আসতেছি। তোমরা একটু এগুলো মানে মুখস্থ করতে থাকো, আমি আসতেছি। What is this? দিস ইজ খেতা অ্যান্ড বালিশ। তোমরা সবচেয়ে লম্বা কয় পৃথিবীর সবচেয়ে লম্বা স্কেল? তোমরা স্টিলের স্কেল দিয়ে যে খাতায় দাগ কাটো না, এটা সেই জিনিস, একটু বড় সাইজে আর কি। ওই যে বড় বড় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সময় অনেক সময় ইউজ করে। হ্যাঁ বলো কি? 36 কি আবার বেটা? 36 কেডা? এটা 40 ইঞ্চি। যে এখানে লেখা 40 ইঞ্চি আর কি। 36 গরুর নাতি। 36। আচ্ছা শোনো এবার, তোমরা জানো তো যে 1 ফিট মানে কত? আমার কি? আপনার মই? ও মই আছে, মই কাজ আজকে নেই। এখন শোন, মনোযোগ দে। সেটা হচ্ছে জানো না 12 ইঞ্চিতে 1 ফিট হয়? সো 3 ফিট হইতে গেলে কত ইঞ্চি লাগবে? 36 ইঞ্চি। 36 ইঞ্চি। এইটা তার চেয়ে একটু বড়। এই যে 36 ইঞ্চি হচ্ছে এতখানিক, এই যে এইটুকু, কোননে দেখাইলে বুঝবি আল্লাহ জানে। এই যে 36 ইঞ্চি হচ্ছে এইটুকু, 36 ইঞ্চ, এইখান থেকে এইটুকু। তাহলে আরেকটু বড়, মানে এইটাই বেসিক্যালি 1 মিটারের মতো আর কি। আপনারা বোঝান নাই আমার কথা। সো আমার হাইট হচ্ছে 5 ফিট 5। সো তোমরা একটা ধারণা পাচ্ছ মনে হয় যে স্কেলটা কত বড়। আমার হাতটা এইভাবে করে রাখা লাগতেছে। এখন এটা হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার স্কোয়ার বানাইতে গেলে কি লাগবে? এই 1 মিটার, এই দিকে আরো 1 মিটার চলে যাব নাকি এরকম? তাহলে 1 মিটার এইটার সাথে লম্বভাবে, এটার সাথে লম্বভাবে মানে এবার আমি ধরো তোমার দিকে গেলাম, তাহলে তোমরা কি বুঝতেছো একটা ক্যারাম বোর্ডের মতো সাইজ হইছে? কল্পনা করা যাচ্ছে? ক্যারাম বোর্ড চিনো? আচ্ছা, একটা তল হইছে, রাইট? এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এবার এই 1 মিটারটা কি করবো বলেন তো? উপরে অথবা নিচের দিকে যাবা। তাহলে তোমার ওই যে গ্রামে গঞ্জে বা বিভিন্ন এলাকায় ক্যারাম বোর্ড খেলার যে, বোঝো না এই ব্যাপারটা? মাচাটা হইছে, হ্যাঁ, কি কয় টেবিল নাকি হইলো, ওই যে যে আয়তনটা তুমি ওর মধ্যে ঢুকবা, ঢুকে থেকে কল্পনা করবা যে 1 মিটার কিউব তাহলে কত বড়, যথেষ্ট বড়। এবং ওইটার সাইজ মোটামুটি তোমার বাসার পানির ট্যাঙ্কির মতো মোটামুটি। খেয়াল করে দেখো, কথা ঠিক আছে না? সো 1 মিটার কিউব আয়তনটা ছোট নাকি বড় আমাকে একটু বলেন তো?
যথেষ্ট বড় একটা জিনিস। এখন ভাবো তো কেন কেন কেমিস্ট্রিতে আমরা মিটার কিউব এককটা নিয়ে কাজ করি না, কেন করি না? অনেক বেশি বড় হয়। আমাদের বড় হয়ে যায় বর্গ করলে বা ঘন করলে। আমাদের উপর বানানো তোর বর্গ বা ঘন করা লাগবে না। তুই একটা টাঙ্কির মধ্যে কবে কোন বিজ্ঞানী বিক্রিয়া করতে নামছে যে 2 টাঙ্কি অ্যাসিডের মধ্যে 3 টাঙ্কি ক্ষার মারি দাও, মানে এত বড় বড় আয়তন নিয়ে তো আমরা কাজ করি না। তো আমরা তো ল্যাবে ছোট ছোট বিকার টেস্ট টিউব নিয়ে কাজ করি। সো এই জন্য আমাদের লিটার এককটা খুবই সুবিধাজনক, বুঝেছো? সো তাহলে একটু লার্নিং এর প্রসেসটা শেখো। পৃথিবীর সবাই সবাই সারা বাংলাদেশের সবাই জানে কেমিস্ট্রিতে লিটার একক ব্যবহার করে আয়তনের জন্য, কিন্তু কেন যে লিটারটাকে প্রেফার করছে এটা কেউ জানে না। তুমি আমার লোকজন হিসাবে তোমার এইটা জানাটা কাজ, যে কেন এটা করে কেন ওইটা করে না। ফিজিক্সে কেন মিটার কিউব করে, কেমিস্ট্রিতে কেন লিটার করে, দ্যাটস ইট। এগুলো একটু গভীরে জানতে হবে। যাই হোক, সো এবার আসো, এটা মনে রেখো, এটা খুব কাজে লাগবে। 1 মিটার মানে 3.28 ফিট। সো এখন এই জিনিসটাকে মনে রাখার জন্য, ভালো করে ফিল করার জন্য খুব ভালো একটা পদ্ধতি আছে, তোমাদের কে জানি বলছিল মাঝখানে। সেটা হচ্ছে, একটু দেখেন তো আমি কি বলতে পারি, 1 মিটার কিউব মানে হচ্ছে 1000টা লিটার, বলা যায়? জি জি ভাইয়া। এটার সাথে এটা ইকুয়াল করে দিয়ে দেখেন, এই নিচের 1000টা উপাশে চলে গেল, তাহলে 1 মিটার কিউব মানে থাকে হচ্ছে 1000টা লিটার। একটু কল্পনা করো 1 মিটার কিউব কত বড় জানো? 1 লিটারের যে পানির বোতল দেখছো না, বা কোকাকোলা, পেপসি, 7 আপ, কি খাও তোমরা, মোজো ফোজো, 1000টা বোতল সমান। মোটামুটি 1000টা বোতল ওর মধ্যে ধরে, মোটামুটি 1000টা বোতল ওর মধ্যে ধরে। বাবারে বাবা, একটু কল্পনা করো, ডুকুস ডুকুস করে তুমি ওই যে বোতলের কেস রাখতেছো, 1000টা বোতল ধরবে, তাহলে 1 মিটার কিউব বিশাল বড় সাইজ, কিন্তু খারাপ না। আচ্ছা, এবার আসেন ডেসিমিটার কিউব জিনিসটা কিভাবে এটার সমান হয় সেটা একটু হালকা করে তোমাদেরকে বলে দেই। সেটা হচ্ছে আমার নতুন 1 মিটার সমান 10 ডেসিমিটার। আচ্ছা একটু বলি, এখানে থাকলো হচ্ছে ইউনিট, এই পাশে থাকবে হচ্ছে সাব ইউনিট, নাম শুনছো সাব ইউনিট, আর এই পাশে রাখবো হচ্ছে আমরা সুপার ইউনিট। মানে কোনো একটা বিশেষ একক, ধরো হচ্ছে তোমার কাছে আছে মিটার, মিটার, হ্যাঁ, তো মিটারকে যখন, মিটার তো অনেক বড়, এই যে একটু আগে দেখাইছিলাম স্কেলটা যেটা আমার এত বড়, তো যখন তোমার ছোট ছোট দৈর্ঘ্য মাপা লাগে তখন কি এত বড় স্কেল নিয়ে যাবা নাকি? তা তো আর সম্ভব না। তখন আমরা কি করি জানো, ওই মিটারের অনেক ছোট একটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করি, ওইটাকে হয়তো আমরা নাম দিচ্ছি কি জানো, মিলিমিটার, বোঝো নাই? আবার মাঝে মধ্যে আমাদের ওই দৈর্ঘ্যটার অনেক গুণ বড় কিছু মাপা লাগে, ধরো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাপবো, ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মাপবো, তখন কি আমি এই স্কেল নিয়ে বাসা থেকে বেরোবো, আম্মুকে সালাম টালাম করে, আম্মু আসতেছি, আমি একটু দৈর্ঘ্য মাপে আসি, ঠিক আছে, আল্লাহ বিসমিল্লাহ, একটা, এই দুইটা, মানে এইরকম করে করে মাপবো? তা তো আমার মাজা ভেঙে যাবে তো, তোমরা বোঝো না আমার কথা, এইভাবে তো মাপা যাবে না। তো তখন আমার কি লাগবে জানো, ওই স্কেলটা অনেক বেশি লম্বা লাগবে, এই স্কেলের 1000 গুণ লম্বা একটা স্কেল নিব, ওটাকে আমরা বলি 1000 মিটার, মানে কি 1 কিলোমিটার, বোঝো না? হ্যাঁ, সো আমার তখন স্কেলটা হবে হচ্ছে কিলোমিটার। এখন দেখো এইখানে যে তুমি কিলো লিখতেছো, এই কিলোটাকে বলে হচ্ছে সুপার ইউনিট কনভার্টার, আর সুপার ইউনিটটা হচ্ছে কিলোমিটার পুরোটা। সাব ইউনিট কনভার্টার হচ্ছে এখানে কি বলেন তো, মিলি, আর মিলিমিটারটা পুরোটা হচ্ছে সাব ইউনিট। তোরা বুঝিস না আমার কথা, সাব মানে উপ, অর্থাৎ মূল ইউনিটের ছোট একটা অংশ নিলে তাকে বলে সাব ইউনিট, আর মূল ইউনিটের অনেক বড় একটা মাল্টিপল নিলে তাকে বলে কি, সুপার ইউনিট। আপনারা কি বুঝছেন আমার কথা? জি ভাইয়া। এখন এই যে মিলি, মিলিটার একটা ভ্যালু আছে, মিলির নিজস্ব একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত জানো, 10⁻³ আর কিলোর ভ্যালু কত বলেন দেখি আমাকে একটু, 10⁻³ 10 কিউব। এখন কিলোমিটার যেমন হইতে পারে, কিলো নিউটনও হইতে পারে, বোঝো নাই? জি ভাইয়া। তোমার পিঠের উপরে আমি একটা কিল দিলাম, তুমি বললা যে বাইরে 200 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, সো কিলো তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, কিলোর ভ্যালু হচ্ছে 1000, 10⁻³ এটা মনে রাখা লাগবে। সো আমাকে একটু তোমরা মনে করে বলো, তোমরা এই জিনিস শিখছিলা কিনা, পেটা, জি ভাইয়া। টেরা, তারপরে কি বলেন তো, পেটা, টেরা, গিগা, তারপরে মেগা, কিলো, কিলো, হেক্টো, ডেকা, তারপরে ডেসি, তারপরে পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, মাইক্রো, ন্যানো, তারপরে কি, তারপরে কি, মাইক্রো, ন্যানো,
পিকো, PICO, পিকো ফেমটো। তারপরে আর পারি না। আমরা ক্লাস 9-এ থাকতে এই কয়টা শিখছিলাম। আচ্ছা আছে আছে, এর নিচেও আছে উপরেও আছে। আমি বলতেছি আমাদের সময় যেটা আমরা শিখছিলাম, ঠিক আছে? তোমরা আরো আধুনিক জনতা, তোমরা আরো শিখবা। এখানে একটা মজার ব্যাপার আছে। এই ডেকা মানে কি আমাকে একটু বলেন তো? ডেকা মানে 10। ডেকা মানে 10⁻1। তাহলে আমাকে একটু বলেন তো ডেসি মানে কি জানো? 10 ইনভার্স 1। 10⁻−1। তাইলে বলেন তো সেন্টি মানে কি জানেন? 10 ইনভার্স -2। দাঁড়াও একটু ডিজাইন করে নিই। ডিজাইন করতে আমার খুব ভালো লাগে। ওকে, ভাই একসাথে দুই তিনটা কপি করে হ্যাঁ হয়ে গেছে, আর লাগবে না, আমি বেশি দেখাবো না, আমি জাস্ট মূল আইডিয়াটা দেখাবো আর কি। সো ঘটনা হচ্ছে দেখো, সেন্টি মানে কি জানো? 10⁻²। তাহলে এর ঠিক উল্টা সাইড, তোমরা কি বুঝতেছো এখানে সেন্টার লাইন কোথায় জানো? সেন্টার লাইনটা হচ্ছে এই বরাবর, এই ডেকা আর ডেসির মাঝখানে। কেউ মনে হয় বোঝো নাই সেন্টার লাইন মানে কি? জি ভাই। এর নিচে যা হবে উপরে তাই হবে, মিররিং হবে আর কি, ঠিক আছে? সো এখানে দেখেন সেন্টি মানে ছিল 10⁻², তাহলে হেক্টো মানে কত হবে বলেন তো? 10⁻2। 10 স্কয়ার। কিলো মানে কি ছিল? 10⁻3 না? তাহলে এর উল্টা কি? মিলি, 10⁻−3। মেগা মানে কত জানো? 10⁻6। তাহলে মাইক্রো মানে কত? 10⁻6। এই ভ্যালুগুলো একটু মনে রাখা লাগবে তোমাদের। পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো। ক্লাস 9-এ ফিজিক্সের প্রথম অধ্যায়ে আমি মুখস্থ করছিলাম একবার, আজও অবধি মনে আছে, তোমাদেরও মনে রাখা লাগবে। যদি এটা মনে না রাখো জীবনে বহু জায়গায় যে বহু বিপদে পড়তে হবে, ঠিক আছে? শুধু কেমিস্ট্রিতে না, ফিজিক্সেও বিপদে পড়তে হবে। এনিওয়ে, সো এখন ঘটনা হচ্ছে আরও একটা উদাহরণ দেখি। ধরো তোমার কাছে আছে হচ্ছে জুল, জুল কাজের একক। সো খুবই ক্ষুদ্র পরিমাণে কাজ হচ্ছে, তাহলে ওইখানে হয়তো বা তোমার কি লাগবে জানো? মেগা কি বলে মাইক্রো জুল হয়তো বা হিসাব করবা, মাইক্রো জুল, মাইক্রো। আবার অনেক বড় পরিমাণে কাজ হচ্ছে, একটা ক্রেন দিয়ে অনেক ভারী বস্তু তুলতেছো, সেই ক্ষেত্রে হয়তো বা তোমার মেগা জুল ইউজ করা লাগবে। যে দেখে আমাদের সময় আমরা লাফাইতাম, মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন। এখানে মাইকেল জ্যাকসন বোঝানো হচ্ছে না, মেগা জুল বোঝানো হচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমাকে বলো তো মেগার ভ্যালু কত? 10⁻6। তাহলে মাইক্রোটা হচ্ছে ঠিক তার উল্টা, তাহলে এটা কত হবে? 10⁻−6। এখন মজার কথা হচ্ছে দেখো, যদি কখনো তোমার কাছে থাকে ধরো 1 ন্যানোমিটার, এর মানে কি জানো? ন্যানোর ভ্যালু কত আমাকে একটু বলেন তো? 10⁹ 10 ইনভার্স আবার -9 কেমনে হয়? 10⁹9 অথবা বলতে হবে 10⁻−9। 10⁻−9 না কিন্তু, আমার কথা বুঝছেন তো? আচ্ছা এখন আমাকে একটু বলেন তো এই 1-এর সাথে ন্যানো আর মিটার এরা কি আকারে আছে বলতে পারবা? এরা কিন্তু গুণ আকারে থাকে। সো তাহলে 1 ইনটু লিখলাম আর কি, ন্যানোর জায়গায় আমি কি লিখতে পারি 10⁻, কত বলেন তো? -9। তাহলে এবার কি লিখবো? ওই মিটারের জায়গায় মিটার লিখে দিব, শেষ। এটাই, বুঝেছো? বোঝা না? আচ্ছা এবার তোমাদের কাছে একটা বাড়ির কাজ দেই। বাড়ির কাজ মানে বলো তো আমাকে একটু চিন্তা ভাবনা করে। তোমাকে যদি আমি দেই 5 জুল, আমাকে একটু বলতে হবে কত কিলো জুল হয় এতে, বলেন তো? 5000 জুল হবে, কিলো জুল হবে? 5 আচ্ছা টেকনোলজিটা একটু শোনো, 10⁻³ একটু টেকনোলজিটা শোনো আমার কাছে। আচ্ছা আমি বলতেছি শোনো, 5-এর জায়গায় 5 থাকলো, শোনো আগে, 5-এর জায়গায় 5 থাকলো, জুলের জায়গায় জুল রাখলাম। এখন আমার কিসে নিতে হবে? কিলো জুলে। তো কিলো জোর করে নিয়ে আসবো, গায়ের জোরে নিয়ে আসবো। কিলো তো এখানে ছিল না, তুমি এক্সট্রা নিয়ে আসছো না? তুমি এক্সট্রা কিভাবে নিয়ে আসছো? গুণ করে নিয়ে আসছো। এখন ইচ্ছা মতো যে কোনো কিছু গুণ করলে আবার সেই ভ্যালুটা দিয়ে কি করে দেওয়া লাগে জানো? ভাগ করে দেওয়া লাগে। তো কিলো মানে কি ছিল? 10⁻3 না? বোঝা না আমার কথা? সো 10⁻3 দিয়ে আবার কি করা লাগবে বলেন তো? ভাগ করা লাগবে। তাইলে এবার আমার একটা ঠিক আছে। তাইলে কেন ঠিক আছে দেখো, এই যে কিলো এক্সট্রা নিয়ে আসছিলাম, কিলো দিয়ে আবার ভাগ করে দিয়েছি, তাহলে তো হিসাব ঠিকই আছে। ওকে, তাইলে এবার পরের লাইনে আমরা কি বলতে পারবো জানো? এটা বলা যাবে 5 ইন্টু 10⁻³ কি আসে বলেন তো? কিলো জুল। টেকনোলজিটা বুঝছো? তোমার এক্সট্রা যা লাগবে নিয়ে আসবা, সাব ইউনিট হোক, সুপার ইউনিট হোক, যা ইচ্ছা নিয়ে আসবা। আনার পরে যেটা তুমি এক্সট্রা নিয়ে আসছো গুণ করে, ওইটার ভ্যালু দিয়ে আবার ভাগ করে দিবা, তাহলে হিসাব বরাবর। আচ্ছা এখন কথা হচ্ছে, তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে ওরে সোনা রে, ওরে কলিজা রে আলভি আহমেদ,
তাসফিয়া তাসনিম, তোমরা কি ট্রেন চালাচ্ছ নাকি? মানে এত ঘস ঘস শব্দ হয় কেন? মাইক নিয়ে কি খেলো, ফুটবল খেলো? আচ্ছা এখন শোনো, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। কি কইতেছিলাম? ওই যে জুল কি ধরবা? যাকে জোর করে আনবো তাকে ভাগ করে যারে জোর করে নিয়ে আসবা, জোর করে গুণ করছো, ওইটা দিয়ে আবার ভাগ করে দিবা, শেষ। আচ্ছা এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা একটু শিখে নেই, সেটা হচ্ছে যখন তোমার কাছে লেখা হয়, আমাকে একটু বলো তো 20 মিলিমিটার স্কোয়ার এর মানে তোমাকে একটু আমাকে বলা লাগবে কত মিটার স্কোয়ার হয়, একটু বলেন তো হিসাব করে। 20 মিলিমিটার স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার হয়? 20 into 10 -4 -4 -6। আচ্ছা 20 into 10 inverse 6 আচ্ছা, ধন্যবাদ জ্ঞানীগণ, আমার কথা এবার শোনেন। তোমরা যখন লেখো এরকম, আমাকে একটু বলো তো সাইন স্কোয়ার থিটা এর একটা মানে আছে না? এর মানে কি জানো তো? সাইন থিটা এর কি বলো তো? হোল স্কোয়ার। তো ওইটাকে ম্যাথমেটিশিয়ানরা বলছে ঠিক আছে ভাই, এত কাহিনী লাগবে না, এত ব্র্যাকেট ট্র্যাকেট মারা লাগবে না, এইখানে স্কোয়ার দিলে আমরা বুঝে নিব যে সাইন থিটা যে ভ্যালু সেটার পুরোটার স্কোয়ার। তো একইভাবে এইখানে না একটা না বলা কথা আছে, সেই না বলা কথাটা হচ্ছে এর মানে হলো 20 মিলিমিটার, এই পুরোটার উপরে স্কোয়ার। ওটাকে ব্র্যাকেট ট্র্যাকেট না দিয়ে এইভাবে লেখে। তোমরা বোঝো না আমার কথা? জি ভাইয়া, ব্র্যাকেটের ঝামেলা আর আছে। ব্র্যাকেটের ঝামেলা এড়াইতে জাস্ট বুঝে নিছে যে ভাই ওটার লেখার মানে এটা, ঠিক আছে। এবার আসো 20 থাকলো, আমার উদ্দেশ্যটা কি? মিলিটাকে ফেলে দেওয়া না, আমার লাগবে শুধুমাত্র মিটার স্কোয়ার। তাহলে মিলিটাকে ফেলে দিব। তাহলে চলো, মিলি মানে কত ছিল? 10 টু দি পাওয়ার মনে আছে -3। আচ্ছা ইনটু সাথে আছে কি বলেন তো, মিটারের জায়গায় মিটার এখনো আছে, পুরোটার উপরে স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি 20 এই স্কোয়ারটা এখানে আসলে কি হবে বলেন? 10 টু দি পাওয়ার -6। এবার এই স্কোয়ারটা আবার এখানে বসাই দাও, মিটার স্কোয়ার। দ্যাটস ইওর আনসার। তোমরা আমার কথা বোঝো নাই বন্ধুরা? বুঝতে জি পারছি। ভাই, আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে চলো এবার আরেকটু কষ্ট করে আসি। সেটা হচ্ছে তোমাদেরকে একটা কাজ দিলাম আমি এখন, আমাকে একটু বলো দেখি তাড়াতাড়ি। 30 সেন্টিমিটার কিউব এটা মানে কত মিটার কিউব? তাড়াতাড়ি বলেন, হিসাব করেন। 30 into 10 30 into 10 inverse 4 10 into the power -4 13 to 10 plus 6 4 না 6 কোনটা হবে? 30 into 10 to the power -6 -6 বাইরে থেকে কিউব হয়ে যাবে, তাহলে 6 হবে। এত জ্ঞানী নিয়ে বসে থাকা খুব কষ্ট। 30 থাকলো, 30 থাকলো। আচ্ছা দেখেন জ্ঞানীরা, আমার কথা শুনেন, আপনাদের যে জ্ঞান, আল্লাহ। সেন্টি মানে এটা কি আসলে সেন্টিমিটারের হোল কিউব তো নাকি? তার মানে 30 থাকলো। সেন্টি মানে কত বলেন? সেন্টি মানে কত? 10 টু দি পাওয়ার -2। আর মিটারের জায়গায় মিটার, এটার কিউব। তার মানে কত হবে এটা? 30 ইন্টু 10 টু দি পাওয়ার বলেন -6 কি বলেন তো? মিটার কিউব। বুঝেছেন সবাই? তাহলে এবার আমাকে বলেন দেখি, তোমার কাছে ছিল হচ্ছে এক্স ডেসিমিটার কিউব, কনভার্ট করো তো, মিটার কিউবে গেলে কত হবে বলো? এক্স থাকবে, ডেসি মানে কত? 10 টু দি পাওয়ার -1 না? ডেসি মানে মনে আছে? মনে আছে তো? ডেসি মানে 10 টু দি পাওয়ার -1। এই দেখ আল্লাহর কসম 10 টু দি পাওয়ার -1, বোঝা না? জি ভাইয়া। আচ্ছা তাহলে এবার 10 টু দি পাওয়ার -1 সাথে আছে মিটার, এই পুরোটার উপরে হোল কিউব। তার মানে কত? এক্স ইন্টু 10 টু দি পাওয়ার কত আসে? -3 মিটার কিউব। বুঝেছো? জি ভাইয়া, বোঝো নাই তোমরা এখনো? দেখো তো এইটা কি আসলে, এটা কি এক্স ডেসিমিটার কিউবের ভ্যালু না? জি ভাইয়া, এখন আমরা কিন্তু আবার আরেকটা জিনিস জানতাম, আবার আমরা একটু আগে শিখছিলাম যে এক্স লিটার যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখেন তো, এক্স ভাগ হচ্ছে 1000 মিটার কিউব। একটু আগে শিখছিলাম। এই যে 1 লিটার মানে ছিল 1/1000 মিটার কিউব। তাহলে এখানে যদি এক্স লিটার হয় তাহলে কত? এক্স বাই 1000 মিটার কিউব হবে না? বোঝা না? তাহলে আমি তো এই কথাটা বলতে পারি, অন্যায় তো কিছু বলি নাই। এই যে এক্স লিটার মানে এক্স বাই 1000 মিটার কিউব। তাহলে এবার একটু ভাবেন তো, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এক্স ইন্টু 10 টু দি পাওয়ার কত? -3 মিটার কিউব না? এই দেখো খেলা হয়ে গেছে।
এক্স ইন্টু 10⁻³ মিটার কিউব, এইটার মানে হচ্ছে কি এক্স লিটার। আবার এক্স ইন্টু 10⁻³ মিটার কিউব, এইটার মানে হচ্ছে কি এক্স ডেসিমিটার কিউব। তার মানে কি তোমরা বুঝতেছো? যত লিটার তত ডেসিমিটার কিউব। কেউ বোঝা না? জি বুঝতে পেরেছি। হয়ে গেল প্রমাণ, যত লিটার তত ডেসিমিটার কিউব। সো হ্যাঁ বলো। ডেসি মানে তো 10 ডেসি মানে 10 কোথায়? 10⁻⁻1। 10 ইনভার্স হুম 10 ইনভার্স হুম। লিটার মানে 1000 লিটার মানে 1000, এইসব বলদ মার্কের কথা কওয়া যাবে না। লিটার মানে 1000 কি? লিটার মানে 1000 কোথায় পাইছো এটা? লিটার মানে 1000, লিটার ইজ জাস্ট এ ওয়ার্ড। এটা দিয়ে 1000 1000 কিছু বোঝায় না, এটা ভুল ধারণা। লিটার মানে 1000। ওকে, এনিওয়ে আসেন। সো এখন যে কোনো জিনিস একটু প্রমাণের দিকে ধাবিত হইতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। ওকে, তবলা বাজাচ্ছ প্লাবন দত্ত। আচ্ছা ওকে। সো যাই হোক, সো আয়তনের এই রূপান্তরগুলো একটু মনে রাখতে হবে। তোমাদের কাছে দেখতে কোনটা উইয়ার্ড লাগতেছে, ডেসিমিটার কিউব না লিটার? কোনটা কিউট লাগে, কোনটা উইয়ার্ড লাগে বলো? ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব কিউট। 1/1 ডেসিমিটার কিউব আচ্ছা, এই জিনিসটা দেখলে প্রায় মানুষের জ্বর আসে, আমার নিজেরও বিরক্তিকর লাগে দেখলে। ছোটবেলার অঙ্কর কথা মনে পড়ে, ওই যে কুইন্টাল, 2 কুইন্টাল ধান, হ্যাঁ 4 হেক্টর জমি, কি কি জানি ঘোড়ার ডিমের আমল ছিল না একটা সুদের অঙ্ক। আরে ভাই কি বিভীষিকা! শ্রমিকরা কাজ করতে করতে চলে গেছে মাঝপথে, কি এগুলো কি? টাঙ্কিতে এক পাইপ দিয়ে পানি আসতেছে, 2 পাইপ দিয়ে পানি পড়ে যেতেছে। মানে এখানে তামাশা চলতো আর কি ছোটবেলায়, যে অঙ্ক বইগুলো ছিল। আমি বুঝি না ওটা বাস্তব কি। শিখের অঙ্ক তো আমরা করি নাই, কি করলি? আচ্ছা আমার মনে নেই, আমাদের সময় ছিল না। এখন শোন, সে এই জিনিস দেখলে কারো কারো মেজাজ খারাপ হয়, আমার নিজেরও মেজাজ খারাপ হয়। সো যখনই আমি অঙ্কে দেখি 0.5 ডেসিমিটার কিউব একটা পাত্রের মধ্যে অমুক তমুক করছে, আর দূর বেটা ডেসিমিটার কিউব কেটে দিয়ে আমি এখানে কি লিখি বলেন তো? লিটার। যত ডেসিমিটার কিউব তত লিটার, একটু খেয়াল রাখেন আর কি। সো আমি এটার একটা গোল্লা দিয়ে রাখি যে যত ডেসিমিটার কিউব তত লিটার। এই যে ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। সো আয়তনের একক রূপান্তরে দেখেন সব জায়গাতে 1000 এর হিসাব নিকাশ হয়, 1000 দিয়ে গুণ হচ্ছে, নাহলে 1000 দিয়ে কি ভাগ হচ্ছে। দ্যাটস ইট, সহজ। এইবার চলো বন্ধু গ্যাঞ্জেম্মা জিনিসে যাই, চাপের একক রূপান্তর। এইবার ক্যাচাপ। মানে কি এটা এই জায়গায় কেমনে আইছে? হিস, এই গরুগুলারে স্লাইড লক করতে দিলে আওলায় ফলায়, কি একটা অবস্থা! আমি তো হার্ট অ্যাটাক খাইছিলাম। আরও কোন পেজ উল্টাইছে পাল্টাইছে আল্লাহ জানে। আচ্ছা দাঁড়াও, আমি একটু সাইজ করে নিই এটারে। আচ্ছা ওই যে অত দূর আজকে যাইতেও পারবো না, বুঝছি, আমি অনেক বেশি কিছু নিয়ে আসছি। সো এখন দেখেন চাপের একক রূপান্তর, এখানে আসি আমরা। সো বলেন চাপের একক আমরা কোন একক বেশি ব্যবহার করবো বলো তো? কেমিস্ট্রিতে কি মনে হয় চাপের একক? ফিজিক্সে কোনটা ব্যবহার করতাম? প্যাসকেল, এসআই পদ্ধতি। আমার খুব কষ্ট লাগে যখন তোমরা এই ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারো না। এখনো তোমরা অনেকে আছো এই কয়জনের মধ্যেই, অনেকে না ভাবতেছে এখনো এই চাপের একক কোনটা ব্যবহার করতাম। তার মানে তোমার ফিজিক্সের অবস্থা খুব খারাপ। খুব ভালো করে সাবধান বাণী শুনে রাখো, তোমার গণিত যদি শক্ত না হয় তুমি ফিজিক্সে ভালো হবে না। ফিজিক্স যদি ভালো না হয় তাহলে তুমি কোনোভাবেই কেমিস্ট্রিতে ভালো হইতে পারবে না, অসম্ভব ব্যাপার। তুমি পৃথিবীর যে কোনো রসায়ন ছাত্রকে দাঁড় করায় দাও, ফিজিক্স নিয়ে 2টা কথা বলো তো, ও বলতে পারবে। 2টা না পারুক 1.5টা বলতে পারবে, 1টা বলতে পারবে। তুমি ফিজিক্সের একটা ছাত্রকে দাঁড় করায় দাও তো, কেমিস্ট্রি নিয়ে 2-4টা কথা কত, ও পারে না, ও কিছু জানে না। কেমিস্ট্রির ব্যাপারটা এইরকমই, কেমিস্ট্রি যারা পারে তারা ফিজিক্সও পারে, না পারলে কোনোভাবেই কেমিস্ট্রি পড়া সম্ভব না। কিন্তু ফিজিক্স পড়তে গেলে কখনোই তোমার কেমিস্ট্রির ছোঁয়া লাগে না। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। সো তোমাদের যাদের পদার্থবিজ্ঞানে দুর্বলতা, কিভাবে করবো আমি জানি না, এটা সারাই ফেলো। না সারাইলে তুমি আসলে কেমিস্ট্রিতে ওস্তাদ হবা না, জীবনেও কোনোদিন হবা না। সো কেমিস্ট্রিতে আমরা চাপের একক যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটাকে তোমরা অনেকেই বলো অ্যাটম। একদম কিলায়া মাইরে ফেলাবো কারোর কাছে যদি কোনোদিন শুনি অ্যাটম। অ্যাটম কি আবার বেটা? এটা অ্যাটম নাকি? এটা কি? অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এককটা হচ্ছে অ্যাটমসফিয়ার। ওকে, অনেকে কয় আবার যে কি জানি কয় এটিএম। এটিএম তো একটা লুঙ্গির ব্র্যান্ডের নাম, এগুলা বলস কেন? আচ্ছা আমাকে একটু বলো, 1 অ্যাটমসফিয়ার মানে তোমরা শুনছো অনেকেই যে কত জানি 760 কি বলে এটাকে, মিলিমিটার মার্কারি প্রেশার। শুনছো এটা? ছোটবেলায় শোনার কথা। এখন এটার মানে কি তোমরা বোঝো? হোয়াট ডাজ দ্যাট মিন? জি না ভাই, এটা শুনছি এমনি, এটা বুঝি টুজি না। ওকে, এটা সবাই শোনে কিন্তু বোঝে না। আমার লোকজন হয়ে তোমাদেরকে বোঝা লাগবে জিনিসটা আসলে কি।
জিনিসটার 760 মিলিমিটার উপরে উঠে। মানেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনো, ঘটনাটা হইতেছে তোমার কাছে ধরো একটা টিউব আছে, সেই টিউবটার লেন্থ কত জানো? লেন্থ মেলা আছে, কিছু একটা আছে, আমরা জানি না। তবে সেই টিউবের মধ্যে ধরো আমরা যদি পারদ রাখি, পারদ, ওই যে মার্কারি প্রেসার বলতেছে না, এই জন্য পারদ রাখতেছি, বুঝছো? তুমি এখানে চাইলে অন্য কিছু রাখতে পারো। এইখানে একটা টিউব আছে। এখন আমাকে একটু বলো, এর ভিতরে যদি আমি পারদ রাখি, যত ভিতরে পারদ ঢালবো, আমাকে একটু বলেন তো, এই পাত্রের নিচে আমার কি প্রেসার বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়তে থাকবে। এই যে এখানে আমাদের প্রেসার বাড়তেছে। সো এখন ঘটনা হচ্ছে, এই বটম পয়েন্টে আমরা হচ্ছে প্রেসারটা কাউন্ট করি। এরকম তুমি মার্কারি ঢালতে 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 কত উঁচু করে নেওয়া যাওয়া লাগবে বলেন তো? 760 মিলিমিটার। জি, যখন আপনার এই উচ্চতাটা হবে 760 মিলিমিটার, তখন তুমি এখানে একটা প্রেসার ফিল করবা না? এইখানে যে প্রেসারটা ফিল করবা, ওই প্রেসারটাকে বলে 1 অ্যাটমসফিয়ার। ওই কথার মানে হচ্ছে এটা। জি ভাইয়া। বোঝো নাই বন্ধুরা? তোমার হাতে একটা যদি এরকম বোতল রাখো, টিউব রাখো, এবার তোমার আর এক বন্ধু এর ভিতরে পানি ঢালতেছে, তো পানির উচ্চতা যত বাড়বে তত তোমার হাতের উপরে কি প্রেসার বাড়তেছে না? এই দোস্ত ঢালিস না, পড়ে যাচ্ছে, পারবো না রাখতে। তো ব্যাপারটা ওইটা, এই উঁচু করতে 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 কত উঁচুতে যাওয়া লাগবে? 760 মিলিমিটার উঁচু পর্যন্ত যাওয়া লাগবে। ওইটা উঁচু হইলে তখন তোমার হাতে যে প্রেসারটা ফিল করবা, ওই প্রেসারটাকে আমরা বলি এটা 1 অ্যাটমসফিয়ার চাপের সমান। বুঝতে পারছেন আপনারা? জি। ওকে, এখন বুঝি না, আবার বলো। মানে ওই জায়গায় তো মার্কারি ইউজ করতে। হ্যাঁ, এখন তুমি মার্কারি না রেখে ওইখানে যদি মধু রাখতে, মধু, যে দোস্ত তোকে খুব ভালোবাসি, মধু ঢেলে দিচ্ছি, তাইলে কি ওই পরিমাণে চাপ হইতো নাকি ডিফারেন্ট অ্যামাউন্টে হইতো? ডিফারেন্ট অ্যামাউন্টে হইতো, কম হোক বেশি হোক পরের তর্ক। এখন কথা হচ্ছে, বিজ্ঞানীরা এখানে চুজ করছে, এক বেড়াই ছিল, তার নাম ছিল টরিসিলি, সে চুজ করছিল পারদ দিয়ে আমরা এই কাজটা করব। তার অনেক কারণ ছিল, ছোটবেলায় আমরা পড়ছিলাম 9-10, তোমরা কি পড়ছিলা যে থার্মোমিটারের মধ্যে পারদ কেন ব্যবহার করা হয়, অন্য কোনো কিছু? ও, তাইলে ওই সিমিলার কারণ, একই কারণ আর কি। সো একই কারণেই মূলত পারদকে ব্যবহার করে আর কি। সো যাই হোক, এখন কথা হচ্ছে, আসো এটা নিয়ে আরো বিতর্ক আছে, আরো আলোচনা আছে, আমি পরে করবো আস্তে আস্তে। জাস্ট মূল আইডিয়াটা দিলাম যে কেন বলে 760 মিলিমিটার পারদের চাপ। ভাইয়া ওটা কি পারদ ছাড়া কিছু দিয়ে করা যাইতো না? যাই তো ভালো হইতো না আর কি, ভালো হয় পারদ দিয়ে করলে। পারদ কি এই কাচের সাথে লেগে থাকে না। সো তুমি ধরো এর গা দিয়ে উপর দিয়ে মধু ঢালতেছো, মধু মধু এই জায়গাটা লেগে থাকতো, ওই জায়গাটা লেগে থাকতো, ডিফারেন্ট ভুল ডেটা দিত। বুঝছিস কি আমার কথা? কচুর পাতার উপর জি পানি ভাইয়া। দাও। তারপরে তুমি ওই কচুর পাতার পানির মতো হইতো। তারপরে আবার তোমার ওই যে কোনো তরল পদার্থ দিলে ওদের একটা উদ্বায়ী ধর্ম থাকে, 9-10 দেখাইছিলাম না, উদ্বায়ী ধর্ম, উড়ে যাওয়ার প্রবণতা। সো যে কোনো তরলেরই তো এই প্রবণতা থাকে। এখন মার্কারি হইতেছে তরল, কিন্তু ওইটা কিন্তু আবার ধাতু। সো ওর কিন্তু নর্মাল তরলের মতো উড়ে যাওয়ার প্রবণতা না। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? এইরকম অনেকগুলো কারণ আছে আর কি। আচ্ছা, এবার আসেন তো, এই উচ্চতাটা যেটা তুমি মাপতেছিলা 760 মিলিমিটার, ওইটা যদি তুমি সেন্টিমিটারে মাপতে তাহলে কত আসতো জানো নাকি? এটা হইতো তখন 76। তাহলে এখন কেউ যদি ওটা বলে যে যেটা 760 মিলিমিটার পারদচাপ, ওইটাকেই যদি কেউ বলে 76 সেন্টিমিটার পারদচাপ, তুমি তারা মারবা? একই তো, মিলিমিটারে না মাপা সেন্টিমিটারে মাপছে। এখন এইটা দেখে যদি আমাদের মনে হচ্ছে চাপের একক রূপান্তর করছি, সত্যি কথা বলেন তো এটা কি একক রূপান্তর হয়েছে? এ তো সিম্পলি দৈর্ঘ্যের এককের রূপান্তর হয়েছে। বুঝো না আমার কথা? এখন ধরো কেউ একজন এইটাকে মিটারে মাপতেছে, তাহলে সে কি বলবে বলেন তো? এখানে 7.6 না 0.76? এত মিটার কি চাপ, কিসের চাপ এটা? এ তো পারদেরই চাপ, একই জিনিসই থাকতেছে। বুঝতেছো? আচ্ছা, এবার আমাকে একটু বলো, এটা যদি প্যাসকেলে যায় তাহলে তোমাদের কারো জানা আছে কত প্যাসকেল হয়? 101.325 এত প্যাসকেল হবে। আচ্ছা, এখন এই প্যাসকেলটাকে আমি কি লিখতে পারি দেখেন তো, নিউটন পার মিটার স্কয়ার কি লেখা যায়? জি জি। দুইজন মোটে বললো, বাকিরা কেউ জানো না? এতগুলা মানুষ এখানে বসে আছো, ফিজিক্সে শিখছিলা না নিউটন পার মিটার স্কয়ার প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, মনে আছে?
ওই কনসেপ্টগুলো কিন্তু লাগবে এখানে, ভয়াবহ রকমের লাগবে। সো ফিজিক্সের ওইসব জায়গায় আমরা যেন পড়াইতে যেতে হয় না, সাবধান। আচ্ছা এখন বলো তো, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমি একটা কিলো লিখতে পারবো না? বোঝা নাই? জি ভাই অর্থাৎ তখন আমি কি বলতে পারবো জানো, 101.325 কি বলো দেখি, কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল। এখন এই জিনিসটাকে আমি আবার কি লিখতে পারি জানো, এইটাকে আমি আবার লিখতে পারি কিলো নিউটন পার মিটার স্কয়ার। কিলো নিউটন পার মিটার স্কয়ার, কি কয় এগুলা, কিলো নিউটন পার মিটার স্কয়ার। বুঝছেন কি? এই কথাগুলো আপনারা একটু সলিডলি বলা শিখবেন। আমি জানি আপনারা ব্যতিব্যস্ততায় কি কি জানি বলেন, তার ঠিকও থাকে না। 10 ইনভার্স -9 মানে কি? তার মানে আলটিমেটলি 10 টু দি পাওয়ার 9। আচ্ছা যাই হোক, সো এটা কি তোমরা বুঝছো তো নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসছিল এরকম একক দিয়ে, পোলাপান পরীক্ষার হলে অজ্ঞান হয়ে গেছে। ওরে আল্লাহ, এ কিসের একক, এ কিসের একক দেখেছেন না? কিলো প্যাসকেল এটা। আচ্ছা এবার আসো, অথচ ওই পোলাগুলাই সারাদিন ফেসবুকে পোস্ট দিবে, আরে ফিজিক্সের ওস্তাদ আমি, কেমিস্ট্রি তো বুলশিট, সে এটা দেখলে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা এবার আসো, এইটাকে যদি আরো 100 ভাগ করি তাহলে দশমিক কোথায় আছে? 1 পয়েন্ট বলেন 01, 0.01325 এটা হবে না? এটাকে তখন কি বলে জানো নাকি? এটাকে বলে তখন বার। বার, বার কেন বলে? বার মানে কি? বার মানে হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার, সংক্ষেপে বলে বার। মানে ব্যারোমিটারে এই এককে চাপ মাপে। তোমরা বোঝো নাই আমার কথা বন্ধু, জি তোমরা আমার কোনো কথাই বোঝো না। ভাইয়া বার বুঝি নাই ভাইয়া। বার তো আমিও বুঝি না। প্যাসকেল যেমন একক ভার হয়। বুঝি না কি? বার না বলে অন্য কোনো কিছু বলা যাবে না? কি বলবি তুই? অন্য কিছু বলবো মানে? ভাইয়া হর্স পাওয়ার বলা যাবে। হর্স পাওয়ার, ইন্নালিল্লাহ, মানে এটার সাথে ঘোড়া পাইলি কোথায় তুই? হায় হায়, মানে এই তুই ডাঙ্কি পাওয়ার বল, ডাঙ্কি পাওয়ার। হ্যাঁ হর্স পাওয়ার জুম, তার একক। গিগা প্যাসকেল বলা যাবে না? সব বলা যাবে, গিগা প্যাসকেল তুই বলবি না কেন? ফোকাস, ফোকাস। তোমরা কি এই জিনিসটা দেখতে পাচ্ছ শার্প নাকি দেখা যাচ্ছে না? আরেকটু আরেকটু জুম করব, স্পষ্ট দেখা যাচ্ছে। মানে ভিতরে দেখা যাচ্ছে। ফোকাস ফোকাস ফোকাস। ভিতরে দেখা যায় না, এমনি বোঝা যায়। কোনটা চাপতেছিস? কাটা দেখা যাচ্ছে ভাই। নাম্বারগুলো স্পষ্ট না। এইটা কি পারত মিটার? এইটা কেমনে ফারদ মিটার হয়? দেখতে পাচ্ছ এবার? এবার দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, আরো কাছে নিয়ে আসতেছি, এই যে দেখেন এবার। জি ভাই দেখা যায়, দেখা যায়। ফোকাস ফোকাস। জি ভাই একদম ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে। ভিতরে কোন এক জায়গায় গিয়ে আপনারা বার লেখা দেখতে পাচ্ছেন? বার হ্যাঁ ওই যে দুই একেবারে নিচে। আচ্ছা, সো এইটা আসলে কিছু না, একটু জুম আউট করো। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো একটু প্লিজ। নিছো? আর একটা নাও, এই যে এবার আরো ভালো করে ধরছি। ডান। ওকে, এটা বাসায় একটু দেখবা এর ভিতরে কি কি লেখা, একটু জুম আউট করো। ওকে, সো এইবার একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাও হবে। আচ্ছা, এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কোথায় দেখছো আগে একটু মনে করে বলো, ফোকাস করো। এটা কোথায় দেখছো? এটা হচ্ছে বিবি মেশিনে মোটরসাইকেলের ইয়াতে পাম্প দেওয়ার পরে ওটা দিয়ে মাপে। মোটরসাইকেল বা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার পরে এই বস্তুটা লাগায় তারপরে কি প্রেসার মাপে, দেখছো না কোনোদিন? দেখো নাই? এত কানা কেন তোমরা? আশেপাশে দেখবা, বইয়ের চেয়ে বেশি মনোযোগ দিয়ে পৃথিবীকে দেখো। আশেপাশে ঘুরতে গেলে রাস্তায় অনেক কিছু শেখা যায় বেটা। এখন শোন, এই বস্তুটাই সেই মেশিনটা, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এর ভিতর দিয়ে গ্যাসটা, যে এর ভিতরে একটা অ্যাকচুয়েটর আছে, ওটা ঠেলা দিয়ে এই কাঁটাটারে ঘুরায়, যে যত বেশি জোরে গ্যাসে চাপ দেয়, বুঝো নাই, ততই কাঁটাটা ঘোরে, সো তত বেশি প্রেশার। সো এইটাই হচ্ছে ব্যারোমিটার। তোমরা যেটা বইতে পড়ছিলা ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপে, বায়ুর চাপ মাপে না, আসলে গ্যাসের, বদ্ধ পাত্রের গ্যাসের চাপ মাপে। এইটাই হচ্ছে সেই মেশিনটা। হ্যাঁ, সো এখন এইটার বিপি মেশিন সিমিলার না? সিমিলার না, 100% একই। সিমিলার কোথায় পাইলি? এইটাই, ওইটা আরো লো প্রেসারে কাজ করে, এটা জাস্ট অ্যাকচুয়েটেড হয়েছে হায়ার প্রেসারের জন্য। কারণ আমাদের ব্লাডের প্রেসার তো অত বেশি না, বুঝিস নাই? ওইখানে চাপ তো কম, সো ওইটা আরো সেন্সিটিভ ডিভাইস, যে অল্প চাপ পাইলে ও লাফালাফি শুরু করে দেয় আর কি। এনিওয়ে, সো এখন ঘটনা হচ্ছে
কি যেন বলতে গেছিলাম, বার। ব্যারোমিটারে যে এককে চাপ মাপে তাকে বলে মূলত হচ্ছে বার। এই যে প্রমাণ পাইছেন তো নিচে ছোট ছোট করে লেখা। সো এইখান থেকে প্রমাণ নেওয়ার চেয়ে আমি চাইবো আপনারা সবাই নিজের এলাকার নিকটস্থ মোটরসাইকেল বা গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানে যাবেন, তাদের সাথে খাতির পাতাবেন, কিভাবে কথা বলতে হয় শিখবেন, শিখে হ্যাঁ আমি বেসিক্যালি এইটাই দেখতে আইছিলাম, আপনার সাথে তো এমনি মস্করা করলাম, ও সরি ভুলে বলে ফেলছি, হায় 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 বিপদ, আমাকে মেরেন না, আমাকে, আমি আপনার বন্ধু হতে চাই, ঠিক আছে, এগুলো করবা আর কি। যাই হোক, সো দ্যাটস ইট। বার, বার এককটা কি? ব্যারোমেট্রিক প্রেশার। হ্যাঁ, জুম আউট ঠিক মতো। সো ব্যাপারটা হচ্ছে কি জানো কইতেছিলাম, তোমাদেরকে বলে গেছি। বার এককটা কেন তোমরা কি কি জানি নাম দিতেছিলা আবল তাবল, আমি জানি না। তোমরা কি কি জানো নাম দিছিলে এতক্ষণ, এটার নাম কি? হর্স পাওয়ার ওই হর্স পাওয়ার বলতেছিল এক জ্ঞানী। আরে জ্ঞানী কি সব জ্ঞানী নিয়ে আমি বসে থাকি, দেখো যে আল্লাহ আমাকে বাঁচাও। 20 কিলো প্যাসকেল বলা যাবে না ভাইয়া? ওরে আল্লাহ রে, কি যে কোনো কিছুই বলা যাবে, তুই আমাকে হিসাবটা দেখাবি যে কোন হিসাবের কারণে আমি এটা বলতে চাচ্ছি, ঠিক আছে? হিসাব যদি ঠিক থাকে তাহলে বলা যাবে। এনিওয়ে, এবার একটু মজার কথা শোনো, সেটা হচ্ছে আমাকে একটু বলো তো, এই যে 1.01 এরকম ডেটা দেখলে তুমি আমি সারা জীবন কি করে আসছি বলো তো? এটাকে বলে দিছি না 1 বলা যায়। সো আমরা এইটাকে বলি বেসিক্যালি 1 বার। 1.01 এই ডেটাটা ভেরি ক্লোজ টু 1, সো উইল কল ইট অ্যাজ অলমোস্ট ইকুয়াল টু, এই যে এই চিহ্নটা মনে হয় আগে দেখো নাই তোমরা কোনোদিন, এটাকে বলে প্রায় সমান। আচ্ছা, দেখলে ভালো, প্রায় সমান, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 বার। সো তাহলে একটা মজার জিনিস একটু খেয়াল করেন তো আপনারা, এখানে যত বার, হাই হাই, ভেরি ক্লোজ, নট একেবারে ইকুয়াল বাট ভেরি ক্লোজ। এবং আমরা ইঞ্জিনিয়ারিং কাজের সুবিধার্থে বেসিক্যালি 1 বার মানে 1 অ্যাটমসফিয়ার ধরে কাজ করি আর কি, ঠিক আছে? ওকে, সো ইনফ্যাক্ট আরও একটা মজার ব্যাপার শোনো, এইখানে যে আমরা দেখতে পাচ্ছি না 101325, মানে কি এটা 1,01,000, কিন্তু 1,01,325। এইটাকে ইঞ্জিনিয়ারিং কাজের সুবিধার্থে আমরা এটাকে জাস্ট কত ধরে নেই জানো? 1 লাখ ধরে নিই, 1 লাখ ধরি। এইটাকে যদি 1 লাখ ধরি, মানে 10⁵ ধরি, তাহলে এইটা কত আসে? 101 আসে না? ওইটাকে আমরা 100 ধরে কাজ করি, 100 কিলো প্যাসকেল। তোমরা একটু আগে যে স্ক্রিনশটটা নিছো, ওটা যদি বাসায় ক্লাসের পরে দেখো, তাহলে ওই মজার জিনিসটা আবিষ্কার করতে পারবা, কেবল আমি যেটা বললাম আর কি, ঠিক আছে? যে এটাকে রাউন্ড অফ করে এত জটিল ডেটা নেওয়ার দরকার নেই, সহজে হিসাব করে আর কি, মানে ইঞ্জিনিয়ারিং পারপাসে আর কি বেসিক্যালি। এনিওয়ে, সো এবার নতুন কথা শুনেন, এইটাকেই আমরা বলি, কি বলি জানো? এটাকে আমরা বলি 760 টর, TORR, টর। টর শব্দটা আসছে কোত্থেকে জানেন? টরিসিলির নাম থেকে। হ্যাঁ, বিজ্ঞানী টরিসিলির নাম থেকে আমরা এটাকে নাম দিছি টর। তার মানে বলো তো, কোনো পরীক্ষায় যদি কখনো এরকম দেখো যে তোমাকে যদি বলে যে 900 টর প্রেসারে কোনো একটা গ্যাস আছে, তার মানে তুমি কি বুঝবা কত? এটার মানে কি? 900 মিলিমিটার মার্কারি প্রেসার। এখন কোন এককটা আপনার কাছে বেশি পরিচিত, মিলিমিটার মার্কারি প্রেসার নাকি টর? কোনটা? মিলিমিটার মার্কারি প্রেসার। বুঝি বা না বুঝি, ছোটবেলা থেকে তো বহুবার দেখছি। সো তুমি যে কাজটা করবা, ওই টরটাকে কুচু কুচু করে কেটে দিবা, কেটে দিয়ে ওখানে কি লিখবা? মিলিমিটার মার্কারি প্রেসার। তাহলে দেখবো তোমার কাছে অঙ্কটা সহজ হয়ে গেছে। তোমরা আমার কথা বোঝো নাই? যত মিলিমিটার মার্কারি প্রেসার তত টর, সহজ জিনিস। ওকে, সো চাপের এই এককগুলা রূপান্তরটা একটু ঝামেলার, একটু মনে রাখতে হবে আর কি, 1 নম্বর কথা এটা। 2 নম্বর হচ্ছে, দেখো তোমাদের একটা বাড়ির কাজ দেই, একটু লেখো তো, লেখে নিবা হচ্ছে, প্রমাণ করো যে 1 অ্যাটমসফিয়ার এটা মানে 101,325 প্যাসকেল। এটা প্রমাণ করতে হবে। এটা গাণিতিক প্রমাণ, কোনো বক্কচক্কর মুখের কথা না, একেবারে ম্যাথমেটিক্যালি প্রমাণ করানো যায়, ঠিক আছে? এটা পারতে হবে। এটা যদি না পারো তাহলে বোঝা যাবে যে তোমাকে আমি এই টরিসিলের এই ব্যাপারটা বুঝাইতে পারি নাই। এটা করবা। এই দেখ, এটা শুনে এই যে ঘুমের ইমোজি দেওয়া শুরু করছে কয়েকজনে। এরা কারা, কোত্থেকে আসিস তোরা, ঘুমের ইমোজি দিতেছে? আচ্ছা, যাই হোক, এটা গেল। এরপরে চলেন একটা মজার ইন্টারেস্টিং কোয়েশ্চেনের সমাধান দেই। বায়ুচাপ আসলে কি? এই যে আমরা প্রায় বলি, আমরা যখন বলি যে ধরো তুমি বলতেছো 2 অ্যাটমসফিয়ার চাপ, মানে কি? মানে 1 অ্যাটমসফিয়ার চাপ আসলে কাকে বলে? অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি? বায়ুচাপ জিনিসটা কি আসলে?
সেটা একটু বোঝার চেষ্টা করি। বায়ুমণ্ডলের যে চাপটা আছে, বায়ুমণ্ডলের আবার চাপ আসে কোত্থেকে? ধরো আমাকে একটু বলো, সমুদ্রের আবহাওয়া। মারুফ আছে ক্লাসে? নাই? কে আছে? ওকে, ধরো রাকিবুল ইসলাম। রাকিব আছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ। সো ধরো এটা তো পৃথিবী, পৃথিবীর উপরে দুইটা মানুষের বসবাস। হ্যাঁ, মাইক অফ করে আমি বলতেছি। সো একজন মানুষকে আঁকি, এই মানুষটা হচ্ছে রাকিবের নানি। সো রাকিবের নানির চুল ছিল বেশ লম্বা। তো বলো তো সেই চুলগুলো কিভাবে থাকে? এরকম এরকম ভাবে থাকে না? জি ভাই। কেন থাকে এভাবে? এভাবে কেন থাকে? Gravity-র জন্য। অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বল ওর নানির চুলকে কোন দিকে টানে? নিচের দিকে টানে না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, সো ওর নানিকে নিয়ে আমি একবার আমেরিকায় ঘুরতে গেলাম। আমেরিকা তো জানো মোটামুটি বাংলাদেশের উল্টা সাইডে, জানো না? এই যে জানি। তখন আমাকে একটু বলো তো, ওর নানির চুলগুলো কোন দিকে যাবে বলো তো? নিচের দিকে চলে যাবে না? এই রকম এই দিকে? কেন্দ্রে থাকবে। তোরা তো একটু আগে বললি অভিকর্ষ বল সবসময় নিচে কাজ করে। কার কেন্দ্র? ও তা কথা অর্ধেক অর্ধেক বলো কেন? বলবা তো ঠিক মতো যে পৃথিবীর কেন্দ্র। যাই হোক, তার মানে এখনো পর্যন্ত তার কেশরাজি ওদিকেই থাকবে, ঠিক তো নাকি? যদি এমন হয়তো আমেরিকায় গেলে চুলটুল এরম হয়ে যাইতো, তাইলে ওর নানাকে নিয়ে অন্তত কোনোদিন যাইতে পারতাম না, কারণ ওর নানা তো লুঙ্গি পাঞ্জাবি পরে কেমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যেত। যাই হোক, দেখো ওর নানি আমার কাছে একদিন আবদার করলো যে দাদা আমাকে একটু ফ্রান্সে নিয়ে যাবা, ওখানে শুনছি আইফেল টাওয়ার আছে। আমি বললাম চল যাই, দেখে আসি তোকে। তো ফ্রান্স হচ্ছে ধরে নাও পৃথিবীর এই দিকে। তখনও কি এবার কি চুলগুলো এদিকে চলে আসবে? ওইভাবেই তো থাকবে নাকি? তার কারণটা কি? এবার পৃথিবীর কেন্দ্র এইদিকে। তাইলে এবার ওর নানি যখন ধরো রাশিয়া গেছে, ধরে নাও আর কি, হ্যাঁ, সো দূর এটা কি হলো, আচ্ছা, তো রাশিয়া গেলে এবার চুলগুলা কি এভাবে আছে। তার মানে দেখ ভাই, যেখানেই থাকুক না কেন, আসলে পৃথিবীর চারপাশ দিয়ে আমাদের যে বায়ুমণ্ডলটা আছে, সেই বায়ুমণ্ডলটাকেও না পৃথিবী কি করতেছে আপনারা কি বুঝছেন? কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে না? কিসের কারণে? অভিকর্ষের কারণে। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? আচ্ছা, সো এই যে অভিকর্ষের টানটা আছে, এই টানের কারণে তাহলে আপনারা কি একটা জিনিস টের পাচ্ছেন যে কনস্ট্যান্টলি রাকিবের নানির মাথার উপর একটা চাপ আছে। এই যে বায়ুমণ্ডল যতদূর পর্যন্ত বিস্তৃত, আমি জানি না কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই অধ্যায়ে আছে বইয়ের মধ্যে, দেখবা ঘোড়ার ডিম বুলশিট ইনফরমেশন ডেটা আমার মুখস্থ করতে ইচ্ছা করে না, যে মাথার উপরে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত, কে জানে এগুলো ঘোড়ার ডিমের মুখস্থ। যাই হোক, এই যে মাফ কর বাবা, এইসব ডেটা আমার বলবিও না, আমি জিজ্ঞেস করলে বলবি। শোন, আমার কাজ হচ্ছে যুক্তি নিয়ে, ডেটা নিয়ে না তো। এখন দেখো, এই যে মাথার উপরে যে চাপটা ক্রিয়েট হচ্ছে, এইটাকে আমরা বলি বায়ুচাপ। তোমরা বোঝো নাই আমার কথা? এই চাপটা কি শুধু বাংলাদেশে থাকলেই হবে? ফ্রান্সে থাকলে হবে না? সব জায়গাতেই হবে, রাশিয়াতে হবে, হ্যাঁ, আমেরিকায় হবে, সব জায়গাতে হবে। এইটাকে আমরা বলি মূলত বায়ুচাপ। সো এখন আমাকে একটু বলো তো যে মঙ্গল গ্রহে কেন বায়ুমণ্ডল নাই? বাতাসই নাই, বায়ুমণ্ডল নাই, কেন নাই? আল্লাহ বানায়নি তাই। কেন্দ্রের দিকে মনে হয় টান নাই, কেন্দ্রের দিকে টান। কে বললো যে আল্লাহ দেয় নাই তাই নাই? তাসফিয়া, ও হচ্ছে ওই আওয়ামী লীগের আমলে এক নৌ পরিবহন মন্ত্রী ছিল, শাহজাহান খান না কি যেন নাম, হ্যাঁ, সে একবার বলছিল এরকম বড় একটা, নাকি বিএনপির আমলের কথা বলতেছি মনেও নেই, ওই মানে ঈদের সময় বরিশাল রুটে প্রায় নৌকা দুর্ঘটনা ঘটে, মানে লঞ্চে অনেক মানুষ মারা যায়। তো একবার সেই রকম দুর্ঘটনার পরে দেখতে গেছে, তো দেখতে যে সাংবাদিকরা বলছে যে এরকম ঘটনা তো প্রতি বছরও ঘটে, এই বছরও ঘটলো, এত শত মানুষ মারা গেল, কি কারোর কাহিনী কি? আল্লাহর বালা আল্লাহ নিয়ে গেছে।
মানে কি এই তাসফিয়া তো ভবিষ্যৎ নৌ পরিবহন মন্ত্রী হবে রে। শোনো তুই ওই রকম নৌ পরিবহন মন্ত্রী হইলে দোয়া না তোরে তোরে আমি ফতে ফতে এটা হাতে নিয়ে ঘুরবো, বলবো যে তোরা আজকে যাকে ম্যাডাম ম্যাডাম বলি ডাকতেছস ও তো আমার কাছে ছাগল ছিল, ওরে বলা আইদিকে ডাক। হ্যাঁ ভ্রমণ করবো না তাইলে। এখন শোন, ঘটনা হচ্ছে এই সবই আল্লাহর দুনিয়া বা ভগবানের দুনিয়া, তুমি যে বিশ্বাসে বিশ্বাসী হও না কেন, বাট তিনি প্রচণ্ড লজিক্যাল, তিনি প্রচণ্ড ভালো একজন ম্যাথমেটিশিয়ান। ভালো ম্যাথমেটিশিয়ান বলতে উনি দুনিয়ার বাইরে যা কিছু আছে উনি সবচেয়ে ভালো ম্যাথমেটিশিয়ান। লজিক ছাড়া কিছু উনি করেন নাই, এটা বুঝতে হবে তোমার। তো আমরা উনার ওই লজিকটাকে আবিষ্কারের চেষ্টা করতেছি, ঠিক আছে? কোনো কিছুই তার ক্ষমতার বাইরে না। তো এই ক্ষমতাটা কিভাবে কাজে লাগায় ইলজিক্যাল কিছু না, সো ওইটাকে আমরা বোঝার চেষ্টা করতেছি। এই যে তোমরা শুনছো না মিরাকলস, বাংলায় বলে কি অলৌকিক ব্যাপার স্যাপার, বা যেটাকে আমরা শুনছি নবী রাসূলের মোজেজা। হ্যাঁ, এই মোজেজাগুলো না কোনো কিছু আনসায়েন্টিফিক না, এইটা হচ্ছে সবচেয়ে মজার কথা। তো ওইখানে যে কি সায়েন্স কাজ করছে ওইটা যেদিন তুমি আবিষ্কার করতে পারবা সেই দিন বুঝবা যে ব্যাপারটা কত মজার ছিল, ঠিক আছে? মানে স্রষ্টা কোনো কিছুই অযৌক্তিক করেন না, এটা তোমার মানতে হবে আর কি। সো এখন ঘটনা হচ্ছে বন্ধুরা, আশা করি বুঝছো বায়ুচাপ কি জিনিস। তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। রাকিবের নানা একদিন আমাকে বলল যে ভাইয়া আমাকে একটু পাহাড়ের উপরে নিয়ে যাবে, আমার পাহাড় খুব ভালো লাগে, এই যে পাহাড়। হ্যাঁ, তো ওর নানাকে আমি নিয়ে গেলাম পাহাড়ের উপরে। আমাকে একটু বলো, পাহাড়ের উপরে যে এইখানে তার মাথার উপরে বাতাসের চাপ কি বেশি হবে নাকি কম হবে বলেন? কারণ মাথার বেশি কেন হবে বাবা? এই যে বায়ুর লেয়ার গুলো, একটু মনোযোগ দিয়ে শোনো, এই যে আরে কথা শুন গাধা, এই যে উপরে বাতাসের লেয়ার গুলো তুমি একটু কল্পনা করো তো, এগুলো একটা কম্বলের লেয়ার। কল্পনা করা যায় যে তোমার গায়ের উপরে কম্বলের লেয়ার পাতানো? বোঝো নাই? কল্পনা করা যাচ্ছে। তুমি যখন পাহাড়ের উপরে গেছো তোমার মাথার উপরে কি কম্বলের লেয়ার বাড়ছে না কমছে? দ্যাটস ইট। তাহলে ওই মাথার উপরে চাপ তো কমে গেছে। আচ্ছা এবার শোনো, তুমি যখন বলতেছো জেড বিমানের ঘটনা, জেড বিমানের চাপের কারণটা অন্য। ওইখানে নিউটনের থার্ড ল কাজ করে। ওই জেড বিমানের পিছে দিয়ে যে প্রচন্ড গতিতে গ্যাস বাইর হইতেছে, অপোজিট একটা তুমি থ্রাস্ট পাচ্ছ না? এই যে তোমাকে প্রচন্ড গতিতে সামনে ঠেলে নিয়ে যাইতেছে, এই বুঝো, এইটা তোমার শরীরে একটা জি ফোর্স ক্রিয়েট করে, এটাকে আমরা বলি জি ফোর্স। এবং আমি চাইবো তোমরা এই জিনিসগুলো অনেক ছোট বয়সে গুগল করে ইউটিউব করে শেখো যে পাইলটদের শরীরে কি পরিমাণে জি ফোর্স, জাস্ট জি ফোর্স লিখে সার্চ দিবা। হ্যাঁ, যে জি ফোর্স পাইলট এইরকম লিখবা, একটু দেখবা যে কি পরিমাণে তাদের এই জি ফোর্স সহ্য করা লাগে। এবং তোমরা যারা কয়েকদিন পরে আইএসএসবি পরীক্ষা দিবা, পাইলট হইতে চাইবা, ছেলেরা মেয়েরা যে কেউ, তোমার কি বলো এটাকে, মানে ফিজিক্যাল একটা ট্রেনিং নেয় যে কতখানি জি ফোর্স ওর বডি সহ্য করতে পারে। সবাই একই পরিমাণে পারে না। সো ওই জিনিসটার আগে থেকে একটু জেনে ফেলো ওটার ফিজিক্সটা কি আসলে। হ্যাঁ, ওইখানে বায়ুমণ্ডলের সিমিলার ডেফিনেটলি। তবে ওই পাইলটদের দ্বারে কাছে ফর্মুলা 1 রেসারদের এটা কিছু না, ঠিক আছে? মানে ওটা এক্সট্রিম মাত্রায়। ইভেন যখন প্রচণ্ড গতিতে এই ফাইটার জেট চলার সময় একটা রোল করে, রোল মানে বুঝছো তো, একটা ফ্লিপ করে, ওইখানে একটা টার্বুলেন্সের কারণে এক্সট্রা জি ফোর্স অ্যাড হয়, মানে তোমার শরীরের মাংস রক্ত সব ছিটকায় ফিটকায় ফেলার মতো অবস্থা। সো তাহলে সাবমেরিনে কি এটা হয়? না, সাবমেরিনে আবার অন্য কাহিনী। মানে ওই গতির ব্যাপার না তো, ওইখানে তো অত গতির ব্যাপার না। সাবমেরিনের কাহিনী যেটা পানির নিচে, পানির চাপ আর কি। ওকে, যাই হোক, আশা করি বুঝেছেন। এখন আপনারা আমাকে একটু বলেন, চলেন আমরা চাপের রূপান্তর নিয়ে কাজ করছি, এইবার আসল জিনিসটা করব। তাড়াতাড়ি বলো, এই জিনিসগুলোর নাম শুনছো না তোমরা? এসটিপি, এসএটিপি, এনটিপি? এনটিপি শুনি নাই। আচ্ছা, এসটিপি মানে কি তাড়াতাড়ি বলেন? এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, সবাই জানো। এসএটিপি তে কি হয় বলো? এতে হয় হচ্ছে অ্যাম্বিয়েন্ট, আমি আর বাকিটা লিখলাম না। এতে হয় হচ্ছে অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে কি? পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক। সো এই এসএটিপি এটাকে আমরা অনেক সময় বলে থাকি কক্ষ তাপমাত্রায়, ঠিক আছে? কক্ষ তাপমাত্রায় কথাটা বলি। আর এসটিপি তো বুঝো আদর্শ বলে, এটাকে বলা হচ্ছে আদর্শ। ওকে, আর এনটিপিটা কি? এনে কি হয়? এনে হয় হচ্ছে ন্যাচারাল।
ন্যাচারাল। হ্যাঁ, NATURAL, ন্যাচারাল, বা অনেকে এটাকে নর্মালও বলে, একই কথা আর কি, এক একজন এক এক রকম বলে, এটা বললেই হয়। এখন শোনো, এসটিপি মানে কি আসলে, কি বুঝায়? ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এটা বলে কোনো লাভ নেই, এটা মনে রাখবা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝায়, আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ বুঝায়। আর এখানে কি বুঝায় বলেন তো? 25 ডিগ্রি সেলসিয়াস। এইখানে বুঝায় জাস্ট 25 ডিগ্রি সেলসিয়াস। বুঝেছো বন্ধুরা? 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপ হলে তাকে আমরা বলি এসএটিপি। আর এনটিপিটা কি? হ্যাঁ, ওইখানে 1 অ্যাটমসফিয়ার, সব জায়গাতে 1 অ্যাটমসফিয়ার। এনটিপিটা কি? এনটিপির ব্যাপারে বলি, আমাদের আমলের বই যদি দেখো তখন আমরা এই এসটিপি বলতে এনটিপিকে বুঝতাম, কিন্তু এখন জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, নতুন বইগুলোতে দেখবা যে ডেটাগুলো চেঞ্জ করছে, কারণ আসলেই বাস্তবে এসটিপি আর এনটিপি বলতে দুইটা আলাদা টেম্পারেচারকে বোঝায়। এইটা হচ্ছে গুহ স্যারের বইতে একমাত্র ঠিকমতো লেখছে, আমি জানি না হাজারি স্যারের বই এডিট করছে কিনা। এটা আসলে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপ বোঝায়। বুঝেছো বন্ধুরা? 20 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপ, এটা জাস্ট ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ডেটা আর কি। এটা এক এক বইতে এক এক রকম লেখা থাকতে পারে, বাট ট্রুলি দ্যাট ইজ দ্য ডেটা, এই আর কি। আচ্ছা, এবার চলেন বন্ধুরা, এগুলা জানি আমাদের কি লাভ হইলো এখনই দেখতে পারবেন। এই যে দেখেন, এই ছোট্ট ছোট্ট সিলি জিনিসগুলা কতবার বোর্ডে আসছে একটু তাকায় দেখেন তো। ময়মনসিংহ বোর্ড 2023, এসটিপি ও এসএটিপিতে তাপমাত্রার পার্থক্য কত? ভালো প্রশ্ন, পার্থক্য কত বলেন? 25 ডিগ্রি সেলসিয়াস। পার্থক্য জানতে চাইছে কিন্তু, খেয়াল করছো? এবার বলতেছে বরিশাল বোর্ড 2022-এর প্রশ্ন, এসএটিপি ও এসটিপিতে তাপমাত্রার পার্থক্য কত? বলো। 25। একই প্রশ্ন, সাবজেক্ট প্রশ্ন করতে কষ্ট হয় তো কপি পেস্ট করতেই থাকে। এসএটিপিতে কোন গ্যাসের আয়তন, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এই প্রশ্ন যে স্যার করছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, স্যারকে ভালোবাসা দিলাম। বলো, এই প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি, দেখি পারো কিনা। এসএটিপিতে কোন গ্যাসের আয়তন 24.789 লিটার, তাপমাত্রা কত? খুবই সুন্দর, ভয়াবহ সুন্দর কোশ্চেন। 25 ডিগ্রি সেলসিয়াস। তোরা কি টের পাইছস? স্যার এখানে এটা শয়তানি করছে। সেই শয়তানিটা কি বলেন তো? ওই যে আয়তন তো লাগবে না। এই আয়তনের কাজটা কি? এটা সিম্পলি তোরা ডিস্ট্র্যাক্ট করার জন্য। এই দেখি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা বসাই দে এখানে। শেষে পিভি ইকুয়াল টু এনআরটি, কিছু লাগবে না। এসএটিপি মানে তাপমাত্রা সারা জীবনে 25 ডিগ্রি সেলসিয়াস। তোমরা বোঝো না আমার কথা? শান্ত। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে। এই যে দেখেন কতবার পরীক্ষা আসছে, দিনাজপুর বোর্ড 2021, এসএটিপিতে তাপমাত্রা কত কেলভিন বলেন? 273 যোগ 25। হ্যাঁ, তোমরা কি জানো যে কোনো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে ছোট হাতে টি দিয়ে লেখে, এটার সাথে 273 যোগ করে দিলে 19-এ শিখছো না কি হয়ে যায়? বড় হাতের টি হয়ে যায়। এটা কিন্তু টাকা না, বড় হাতের টি মানে কেলভিন টেম্পারেচার। আচ্ছা, সো তাহলে কি করা লাগবে আমাদের এখানে বলেন? কি জিজ্ঞেস করছে? এসএটিপিতে তাপমাত্রা কত কেলভিন? এসএটিপিতে তাপমাত্রা কত কেলভিন? 298 কেলভিন। এই যে, আচ্ছা, এসএটিপি পদ্ধতিতে চাপের মান কত বলো? 1 atm হবে না? এটা হবে হচ্ছে 1 atm। কে বললো? একদম কিলায় মারিয়ে ফেলবো তো। কি বলতে বলছি? 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এখন বলেন 1 অ্যাটমসফিয়ারকে কি আর কিছু বলা যায়? 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল। ধরতে পারো না এখনো? একটু আগে আমি বলতেছিলাম না ইঞ্জিনিয়ারিং পারপাসের কথা, রাউন্ড ভ্যালু ধরছে। এ বোঝানারে গরুর দল, এদের দিয়ে হবে না। 1 অ্যাটমসফিয়ার মানে কি ছিল? 101325 কি বলেন ভাই? প্যাসকেল। এইটাকে রাউন্ডিং করে কি করে? এটাকে রাউন্ড করে কি লেখে? 100 1 2 3 4 5 3 4 5 এত প্যাসকেল লেখে। বুঝছেন আমার কথা? এখন কথা হচ্ছে এইটাকে আবার আমরা কি লিখতেছিলাম? 101.325 এত কি কিলো প্যাসকেল। সেইটাকে রাউন্ডিং করে কি লেখে বুঝেন নাই? এই 101, আরে ভাই সিম্পলি 100 কিলো প্যাসকেল লেখে, এই জাস্ট রাউন্ড অফ করে লেখে। সো এই জন্য 100 কিলো প্যাসকেল। বুঝেছো বন্ধুরা? এইটাও খুবই সুন্দর একটা প্রশ্ন, এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন। যে স্যার করছে স্যারের জন্য অনেক ভালোবাসা থাকলো। সো তোমরা যারা মনে করো যে আরিফ ভাই বোর্ডের বই পছন্দ করে না, বোর্ডের কোনো প্রশ্ন পছন্দ করে না, তা আসলে না। আমি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। অধিকাংশ প্রশ্ন খারাপ লাগে তাই খারাপ বলি, কিন্তু কিছু কিছু প্রশ্ন তো থাকে মারাত্মক সুন্দর।
এই লোকগুলাকেই খুঁজে বের করা দরকার, বুঝছো? এই লোকগুলাকে খুঁজে বের করে যদি তাদেরকে দিয়ে প্রশ্নগুলো করানো যাইতো বারবার, এবং ওনাদের প্রশ্নগুলো যদি বাকি স্যারদেরকে দেখানো যাইতো, তাইলে দেশের একটা পরিবর্তন আসতো যে ক্রিয়েটিভ সুন্দর প্রশ্ন করে কিভাবে। মানে তোরা এই প্রশ্নটা হচ্ছে বড় শয়তানি বুঝোস, মানে কি কি ফাইজলামি এটা করছে। বাট এমন না যে এটার জন্য তোর আহামরি জ্ঞান লাগবে। হ্যাঁ বলো। এই প্রশ্ন তো গ্যাসের মানে আদর্শ মানটাই দিচ্ছে না, গ্যাসের আদর্শ, এটা আদর্শ মান। হ্যাঁ হ্যাঁ এটাই আদর্শ মান আর কি। এসএটিপির ভ্যালুই এটা, মানে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন এটাই হয়। এটা নিয়ে এখন কথা বলতেছি না, এগুলো বাকিরা বুঝবে না, তুইও বুঝবি না, আবল তাবল বলবি আর কি। ওকে, সো আমি একটা কাজ করি, আজকে আর আমরা পড়াশোনা না করি, কারণ এই ছকটা একবার ধরলে অনেক গভীর আলোচনায় যাইতে হবে। সো আজকে আমার উদ্দেশ্য টার্গেট ছিল ছকটা পূরণ করে দিব, যাই হোক পারলাম না, ব্যাপার না আর কি। ছকটা খুব মজা নিয়ে করতে হবে, আগামী দিন করবো আর কি ক্লাসে। ওকে, সো ঠিক আছে, এগুলো এখন পারবা না আর কি। এই যে দেখেন তো, এটার উত্তর দেন তো দেখি পারেন কিনা। 1 অ্যাটমসফিয়ার মানে কত প্যাসকেল বলো? 3 নম্বর। খেয়াল করো আমরা কি শিখছিলাম, 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101325 প্যাসকেল, তাই না? তাহলে এখন ঘটনা হচ্ছে এখানে কি হচ্ছে, 1.01325 লিখলে 10 এর পাওয়ারে কত আসবে বলেন তো? 5 চলে আসবে না? এইটাই। সো এই টাইপের স্টুপিড মার্কা লেখা ফিজিক্সের লোকজনরা লেখে, এটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা। এখন এই সায়েন্টিফিক মেথডে কখন লেখা যায়, মানে কি উদ্দেশ্যে লেখা জানো? বড় লেখাকে ছোট করার জন্য লেখে। আমার একটু বলো তো, কোনটা লিখতে ছোট লাগতেছে, কষ্ট লাগতেছে কম, উপরেরটা না নিচেরটা? তো এটা কেন লেখে, মানে এইভাবে লিখলে আরাম হবে। যদি আমার আব্বু সোনা পাখি আরবি দুয়াফি, আচ্ছা এইভাবে লিখলে আমার সহজ হবে। যদি আমি লিখতাম কত জানো, এখানে লিখতাম 1.01 × 10⁵। এইটা লিখলে নয় হইতো একরকম, তা না করে পুরো ডেটাটা লিখবে, আবার লিখবে 10⁵। এটা কি স্টুপিড মার্কা কাজ? আচ্ছা যাই হোক, তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা। হ্যাঁ 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 কি, হ্যাঁ এটা মানেই তো 1 বার, এটা মানেই তো 1 বার, কিন্তু এখানে বার অপশন নাই তো। আচ্ছা তারপরে দেখি, ও আর এর মানে পারবা না এগুলা, এসআই একক। আচ্ছা ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখা হবে। হ্যাঁ বলো। আজকের স্লাইডগুলো কি কালকের স্লাইডের সাথে থাকবে? মানে পড়তে গেলে আজকের স্লাইডটা কালকের সাথে যদি থাকে একটু সুবিধা হয় আর কি। তোমার দাদার মাথা। আচ্ছা ওইলো, দেখবো না আমি কি করা যায়। ওকে, সো আগামী ক্লাস হচ্ছে তোমাদের এই যে কত তারিখে বলেন? 3 তারিখে। এখন আপনারা এই এইচএসসির বই পড়তেছেন দেখে ওই ফাউন্ডেশনের পরীক্ষার কথা ভুলে যায় না কিন্তু। ওকে, পরীক্ষা কত তারিখে বলেন? 7 তারিখে কিন্তু, এবং পরীক্ষা যেন অবশ্যই ভালো হয়। সো তাহলে তাড়াতাড়ি বলো, কি কি প্রশ্ন? কোন বইটা নিব আর কি? কোনো বই নিবা না, কোনো বই নিবা না, অনেকবার বলছি কোনো বই নিবা না। আমি যা পড়াই শুধু এই পড়াগুলো পড়তে থাকো। বই নতুন বেরোবে, কড়কড়ে বই বেরোবে, তারপরে কিনবা। এখন যে বইটা কিনতে যাবা বাজারে, এটা গত বছরে প্রিন্ট করা। আমার কথা বোঝো নাই? বুঝতে পারছি না। কয়দিন পরে নতুন বই বেরোবে, তারপরে কিনবা। হ্যাঁ বলো। ক্লাসের শুরুতে বলছিলেন যে পরিবেশ রসায়নে 3টা ভাগে ভাগ করছেন না, গ্যাস ডায়নামিক। করছি, কি করছি আমি জানি, বলো বলো তাড়াতাড়ি বলো। হইছে হইছে, লাস্টের দুইটা না, ওটা তো বলছেন পরিমাণগত রসায়নের পরে পড়াবেন। তো পেজ টুতের মধ্যে তো আপনি 3টা চ্যাপ্টার দিচ্ছেন, এখানে তো পরিমাণগত রসায়নটা আছে, কিন্তু আবার এই চ্যাপ্টারটা নাই, ডিস্ট্রিবিউশন আছে। প্রশ্নটা কি? যা বলতেছো যেগুলো সব আমি অলরেডি জানি। প্রশ্নটা কি তোর? ওটা কবে পড়াবো তাই তো? হ্যাঁ, পরিমাণগত রসায়ন যখন হবে ওইটার সাথেই ওই পরের অংশটুকু বিওডি সিওডি পড়াই দিব, বোঝা না? ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, টাটা 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 টাটা, দেখা হবে। ওকে, পরীক্ষা কি 7 তারিখে হবে? জি পরীক্ষা 7 তারিখে হবে, আর যে বাড়ির কাজ দিছি কইরেন আপনারা, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।